ওকে। সো আজকে আহ, যেটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে ডেটা। ঠিক আছে, তোদেরকে ইডিএ একটুখানি এর আগের দিন টাচ করেছিলাম। আম, তবে এর আগের দিন যেহেতু একটু ইরেগুলার ছিল সবার, কেউ কেউ জয়েন করতে পারছিল না, হয়তো বা কেটে যাচ্ছিল। সো আজকে আমরা আবার ইডিএ পার্টে যাব, কিন্তু তার আগে বোঝার চেষ্টা করছি ডেটা। ঠিক আছে, এবার ডেটা বলতে আমি কি বলছি দেখ। আজকে তোরা সাপোজ কোন একটা মডেল বিল্ড করতে চাস বা কোন একটা অ্যানালিসিস করতে চাস, এবং সেই অ্যানালিসিসের জন্য তোদেরকে রিয়েল লাইফ ডেটা দরকার। ঠিক আছে, যে আমি যদি বলি সাপোজ তোরা চাচ্ছিস ধর, ঠিক আছে, এটা একটা ওয়েবসাইট আমি খুললাম, পরে আমি বোঝাচ্ছি। আহ কি বলে, ওকে। সো আমি যেটা বলার চেষ্টা করছি, ভাব যে আজকে আইসিআইসিআই ব্যাংক সাপোজ, যে আইসিআইসিআই ব্যাংকের কাছে আম, আমরা গেলাম লোন লোনের জন্য। ঠিক আছে, এবার আইসিআইসিআই ব্যাংক কি করে জানবে যে আমি একটা ভালো কাস্টমার নাকি খারাপ কাস্টমার? ঠিক আছে, এই এই জিনিসটা জাজ করার জন্য কি দরকার? কেউ ট্রাই করবি বলার? মানে যদি একটা কাস্টমারকে বা একটা অ্যাপ্লিকেশনকে, কাস্টমার ভুলে যায়, জাস্ট একটা অ্যাপ্লিকেশন, কেউ একটা লোন অ্যাপ্লিকেশন করলো, তাহলে আমি সেই লোন অ্যাপ্লিকেশনটা কি করে বুঝবো যে এই কাস্টমারটা ভালো কাস্টমার না খারাপ কাস্টমার? কি মনে হয়, মানে কি হবে, অ্যাপ্রোচটা কি হবে একটা ব্যাংকের ক্ষেত্রে? ওপেন টু অল অর্চিসমান, ট্রাই করতে পারিস। তার সিভিল স্কোরটা চেক করবে। সিভিল স্কোর, ওকে। সিভিল স্কোর, আচ্ছা ঠিক আছে, এটাতে আসবো। আর আর কি হতে পারে? মানে ধরে নে সিভিল স্কোর বলে কোনো কোনো জিনিস নেই, এক্সিস্ট করে না সাপোজ। ঠিক আছে, সিভিল স্কোর এক্সিস্টই করে না। ঠিক আছে, তাহলে কোনো মানে এটা হতে পারে কোলাটেরাল মানে, দেখবে যে কিসের বেসিসে বা কিসের উপর ভরসা করে লোন দিবে। সে মর্গেজ কোনো লোন হয়ে গেল, জমি তাই তো? জমি হতে পারে, বাগান বা কোনো বিজনেস প্রপার্টি বা সামথিং। কিন্তু আমি একটা পার্সোনাল লোনের জন্য অ্যাপ্লাই করছি, বা আমি একটা ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করছি সাপোজ। তো পার্সোনাল লোন এবং ক্রেডিট কার্ড হচ্ছে এমন একটা জিনিস যেটার জন্য কোনো কোলাটেরালের প্রয়োজন হয় না। ঠিক আছে, মানে আমি যদি একটা হোম লোন নিতে চাই, বা আমি একটা আম, ধর একটা বড় লোন নিতে চাই, আর সেখানেও আমার অনেক সময় প্রপার্টি, মানে প্রপার্টি লোন নিতে হবে। তো সেগুলো আমি কনসিডার করছি না, সেটা তো সেম জিনিসই লাগবে, বাট আমি ধরছি, ধর আমি ব্যাংকের কাছে গেলাম। ঠিক আছে, এবং ব্যাংককে বললাম যে আমার 5 লাখ লোন লাগবে, পার্সোনাল লোন লাগবে। তো ব্যাংকের জন্য কি ইম্পর্টেন্ট? মানে ফার্স্ট যেটা মনে হয় সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ডেটা। এটা যদি বলি ঠিক হবে, যে হিস্টোরিক্যাল ডেটা বলতে কি, মানে আমার প্রিভিয়াস হিস্ট্রি কি। ঠিক আছে, প্রিভিয়াস হিস্ট্রি কি ধরনের হিস্ট্রি? ধর আমার কি আগের কোনো লোন আছে? ঠিক আছে, বা এরম কি হয়েছে যে আমি এর আগে কোনো লোন নিয়েছি এবং সেই লোনটাকে শোধ করিনি বা করতে পারিনি? ঠিক আছে, বা এটা হতে পারে যে আমি এর আগে কোনো লোন নিয়েছি এবং সেই লোনটা আমি আম, ঠিক সময় মতো মানে রিটার্নও করেছি। ঠিক আছে, তো এই যে ডিটেলস গুলো, ঠিক আছে, আইসিআইসিআই ব্যাংকের কাস্টমার যদি আমি না হই, তাহলে আইসিআইসিআই ব্যাংকে তো জানার কথা না। কি বলতে বলতে পারি আমি কথাটা? মানে আমার যদি একটা এইচডিএফসি ব্যাংকে লোন থাকে, সেই লোনটা তো আইসিআইসিআই জানার কথা না, তাই তো? কি বলিস তোরা? মেক সেন্স করছে আমি কি বলার চেষ্টা করছি? মানে আমি, আরেকবার বলবে? হ্যাঁ আমি বলছি যে ধর আমি আইসিআইসিআই ব্যাংকে একটা লোনের জন্য অ্যাপ্লাই করছি। আইসিআইসিআই ব্যাংক ফার্স্ট ট্রাই করবে আমার হিস্ট্রি বোঝার, যে আমার আগের কোনো লোন আছে কিনা, আম, বা আমার আগের কোনো
বা আমার হয়তো তারা এটাও দেখার চেষ্টা করতে পারে যে আমার প্রপার্টি কতটা আছে, যেটা অর্চিস মানের পয়েন্ট ছিল। ঠিক আছে, আমার প্রপার্টি কি আছে না আছে সেটাও দেখতে পারে। এবার প্রপার্টি ডিটেলস তো না হয় আমি নিজে ব্যাংকে জমা করলাম, কিন্তু আমি যদি এইচডিএফসি থেকে একটা লোন নিয়ে থাকি, তাহলে আইসিআইসিআই ব্যাংক কি করে বুঝবে যে আমার একটা লোন নেওয়া আছে? মানে এটা কি আইসিআইসিআই ব্যাংকে জানার কথা? না। ঠিক আছে, তাহলে আইসিআইসিআই ব্যাংকে জানার কথা না। তাহলে এবার ভাব যে আমার ইনকাম ধর 50,000 পার মান্থ, এবং আমি একটা লোন নিয়েছি যে লোনে আমার অলরেডি ইএমআই পে হচ্ছে 20,000 পার মান্থ বা 30,000 পার মান্থ। এবার যদি আইসিআইসিআই কাছে আমি একটা লোন নিতে যাই, যে লোনটার ইএমআই হয়তো 30,000 পার মান্থ হবে, তাহলে কি আইসিআইসিআই আমাকে দেওয়া উচিত সেই লোনটা? না। বোঝা গেলো কি বলার চেষ্টা করছি? তার মানে কি, হুম। আমার হিস্ট্রি যদি আইসিআইসিআই জানে, তাহলে সে ডিসিশন নিতে পারবে, না হলে কিন্তু ডিসিশন নিতে পারবে না। এইবার এখানেই আসে সিভিল স্কোর। ঠিক আছে, আমি সিভিল স্কোরে যেতে চাচ্ছিলাম না, কারণ সিভিল স্কোর একটা মডেল। ঠিক আছে, সিভিল স্কোর একটা মডেল, তো ওটাতে পরে আসছি। এবার দেখ, এবার কেন আইসিআইসিআই জানতে পারবে, তার রিজন হচ্ছে প্রত্যেকটা ব্যাংক একটা রেগুলেটরির মাধ্যমে চলে। ঠিক আছে, রেগুলেটরি বলতে কি, ব্যাংকের বিভিন্ন ডিটেলস কি আহ, তাদেরকে কি করতে হয়, সাবমিট করতে হয়। ঠিক আছে, সেন্ট্রাল ব্যাংকে সাবমিট করতে হয়, বা তারা সিভিলকে সাবমিট করে। এই যে সিভিল স্কোর যে তৈরি হয়, সিভিল স্কোর তৈরি হওয়ার জন্য প্রত্যেকটা ব্যাংকের যে ডেটাটা আছে সেটা আগে কালেক্ট করা হয়, এবং সেই ডেটার উপরে মডেলিং তৈরি করা হয়, এবং তার থেকে সিভিল স্কোর তৈরি হয়। এবার সিভিল স্কোর কি কি ইন্ডিকেট করে? একজনের সিভিল স্কোর খুব ভালো মানে তার ক্রেডিট ওর্দিনেস ভালো। এবার ক্রেডিট ওর্দিনেস বলতে কি বুঝি আমরা, যে তাকে যদি আমরা লোন দিই, সেই লোনটা ফেরত আসার চান্স অনেক হাই। ঠিক আছে, এবার যদি কারো সিভিল স্কোর খুব খারাপ হয়, তাহলে তাকে যদি আমরা লোন দিই, তাহলে সেই লোনটা ফেরত আসার চান্স কম। তাহলে সিভিল স্কোর ইজ এ রেজাল্ট অফ এ মডেল। ঠিক আছে, সেই মডেলটা সিভিল কোম্পানির দ্বারা তৈরি করা হয়। ঠিক আছে, এবার অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, মানে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল যদি আমরা ডিসিশন নিতে চাই, সিভিল স্কোর একটা প্যারামিটার হতেই পারে, কিন্তু আমরা যদি নিজেরা অ্যানালিসিস করতে চাই যে আমি একজনকে আহ মানে লোন দিব কিনা, বা আমি কি করে বুঝবো একটা ভালো কাস্টমার খারাপ কাস্টমার, তাহলে আমি সবার প্রথমে যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, আমার যেটা দরকার সেটা হচ্ছে ডেটা। ঠিক আছে, আমি যতক্ষণ পর্যন্ত ডেটা, হিস্টোরিক্যাল ডেটা আমি কালেক্ট করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমার জন্য ডিসিশন নেওয়া কঠিন। ঠিক আছে, এইবার যে রিয়েল লাইফ ডেটা নট নেসেসারিলি আমরা সব জায়গায় খুঁজে পাবো, তাই তো? রিয়েল লাইফ ডেটা কি হয়, যে যেমন এগুলো পার্সোনাল ডেটা, পার্সোনাল ডেটা তো আমরা অ্যাক্সেস করতে পারবো না, কিন্তু হয়তো রিপ্রেজেন্টেটিভ ডেটা আমরা অনেকগুলো ওয়েবসাইট আছে যার মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে পারবো। ইভেন অনেক ক্ষেত্রে আমরা অ্যাকচুয়াল ডেটা, রিয়েল ডেটা, যেমন স্টক মার্কেট রিলেটেড ডেটা, সেগুলো কিন্তু আমরা ওয়েবসাইট থেকে অ্যাক্সেস করতে পারি। এবার আমাদের উদ্দেশ্যের জন্য দেখ, আমাদের উদ্দেশ্য কি, আমরা একটা সিমিলার টাইপ অফ ডেটা চাই, বা পার্টিকুলার টপিকের জন্য ডেটা চাই, যেই ডেটাটার উপরে আমরা অ্যানালিসিস করে আমরা ফার্দার শিখতে চাই, ডেটাটাকে বুঝতে চাই, আমরা মডেল তৈরি করতে চাই। এবার এই যে অবজেক্টিভটা, যে আগে ডেটা পাবো, তারপরে তার মধ্যে অ্যানালিসিস করব, তারপরে ফিউচারে আমরা মডেল তৈরি করব, এটার জন্য একটা ইম্পর্টেন্ট ওয়েবসাইট হচ্ছে ইউসিআই। ঠিক আছে, তোরা যদি ওয়েবসাইটে জাস্ট গুগলে গিয়ে জাস্ট যদি ইউসিআই বা ইউসিআই ডেটা বলে সার্চ করিস, তোরা পেয়ে যাবি। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছিস ইউসিআই মেশিন লার্নিং রিপোজিটরি, স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ। তোরা সবাই নিজেকে আনমিউট কর প্লিজ, মানে আমাকে যেন বারবার জিজ্ঞেস করতে না হয় তোরা শুনতে পাচ্ছিস কিনা। ঠিক আছে, তাহলে একটু সুবিধা। এবার দেখ, এই ইউসিআই মেশিন লার্নিং রিপোজিটরির মধ্যে এটাকে যদি আমরা ক্লিক করি, ঠিক আছে, এই এখানে দেখ অনেকগুলো আহ মানে আমি বুঝতে পারছি না তোরা এক্স্যাক্টলি বুঝতে পারছিস কিনা, বাট এই যে দেখ, আইরিস লেখা আছে বা হার্ট ডিজিজ লেখা আছে, ওয়াইন কোয়ালিটি লেখা আছে, এগুলো না এক একটা ডেটা। ঠিক আছে, এগুলো এক একটা ডেটা। এবার সাপোজ আমি এই পেজটা থেকে একটু ব্যাক করলাম। ঠিক আছে, আমি এই ডেটা সেট, এই এরই আন্ডারে, ঠিক আছে, এরই আন্ডারে এই ডেটা সেটের মধ্যে ক্লিক করছি। অ্যাকচুয়ালি এই ফিল্টারটা আমি চাচ্ছিলাম। এই ফিল্টারের মধ্যে দেখ,
এই ফিল্টারের মধ্যে যে সাবজেক্ট এরিয়া আছে, ঠিক আছে, এই সাবজেক্ট এরিয়াতে তোরা যদি ক্লিক করিস, দেখ এই সাবজেক্ট এরিয়ার মধ্যে প্রচুর প্রচুর এরিয়া আছে। দেখ বায়োলজি, বিজনেস, ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, গেমস, হেলথ কেয়ার, মেডিসিন। দেখতে পাচ্ছিস কতগুলো এরিয়া আছে। এবার তোরা এই এরিয়ার মধ্যে যে ধরনের এরিয়াতে তোরা ইন্টারেস্টেড, তার উপরে তোরা অ্যানালিসিস করতে পারিস। যেমন ধর আমরা একটু আগে ব্যাংকিং রিলেটেড বললাম, তাহলে ব্যাংকিং রিলেটেড আই থিঙ্ক বিজনেসের আন্ডারে পড়বে। এবার যদি বিজনেসের আন্ডারে ফিল্টার করি, দেখ রাইট সাইডটা ফিল্টার হলো একটু, ঠিক আছে, একটু হলো ফিল্টার হলো। এই ফিল্টারের মধ্যে দেখ, আম, এই যে উপরে দেখ একটা আছে ডিফল্ট অফ ক্রেডিট কার্ড ক্লায়েন্টস, তাহলে এটা ক্রেডিট কার্ডের ডেটা। বুঝিস তো এটা কিসের ডেটা? ক্রেডিট কার্ডের ডেটা। আবারও তোরা আরেকটা জিনিসও করতে পারিস, যদি চাস তোরা এখানে সার্চও করতে পারিস। এখানে ধর আমি যদি সার্চ করি ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড রিলেটেড ডেটা যদি আমি সার্চ করি, দেখ এখানে ক্রেডিট অফ ক্রেডিট কার্ড ক্লায়েন্টস, ডিফল্ট অফ ক্রেডিট কার্ড ক্লায়েন্টস বলে এখানে চলে আসছে, ঠিক আছে। দেখ রাইট সাইডে আমরা ডেটা মানে লিঙ্কটা পাচ্ছি। ধর আমরা এখানে অন্য কিছু চাচ্ছি, আমরা ডিজিজ চাচ্ছি, ঠিক আছে, আমরা ধর ডিজিজ নিয়ে কোনো একটা ডিজিজ নিয়ে কাজ করতে চাচ্ছি সাপোজ, ঠিক আছে, করলাম। স্পেলিং ভুল লিখলাম নাকি? মাঝে মাঝে আমি ভুলে যাই কিন্তু। জাস্ট ডিজিজের এখানে ছিল একটা না, আচ্ছা, তাহলে বায়োলজির আন্ডারে। ঠিক আছে, তো বায়োলজির আন্ডারে ধর কোন একটা, অ্যাকচুয়ালি এখানে এরকম আছে, ধর ধর ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার এটা আমার ফেমাস অ্যাকচুয়ালি ডেটা, ঠিক আছে, আশা করি থাকবে। ফিল্টার হচ্ছে হয়তো, এনিওয়ে, মানে পেয়ে যাবি তোরা, যেটা আমি বলার চেষ্টা করছিলাম। তোরা যদি এখানে ফিল্টার করিস এবং সার্চ করিস, ঠিক আছে, তাহলে তোরা ওই রিলেটেড ডেটা পেয়ে যাবি। এবার আজকে আমি যে ডেটাটার মানে তোদেরকে কোডিং পার্টটা দেখাবো, সেটা হচ্ছে ক্রেডিট কার্ড ক্লায়েন্টস, ডিফল্ট অফ ক্রেডিট কার্ড ক্লায়েন্টস। এবার ডিফল্ট কথাটার মানে হচ্ছে যে ওই কাস্টমার গুলো যে ক্রেডিট কার্ডের বিলটা আছে, সেই বিলটা পেমেন্টই করেনি, ঠিক আছে। তো সেই সিনারিও গুলোকে আমরা ডিফল্ট বলি। নর্মালি ডিফল্টের আলাদা মিনিংও আছে, বাট এই মুহূর্তে তোরা এটুকু ধরে নে যে ডিফল্ট বলতে ওই ওই কাস্টমার গুলোর কথা বলছি আমরা, যারা ক্রেডিট কার্ডের বিল পে করেনি। এবার সে ধরনের ডেটা এখানে আছে। এবার এই ডেটাটা বোঝার জন্য আমরা এই ডেটা এখানে ক্লিক করব, ঠিক আছে। এবার দেখ অনেকগুলো ডিটেলস আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি দেখ, এইটা হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ রোস, ঠিক আছে। ফিচার্স মানে হচ্ছে এগুলো হচ্ছে টোটাল নাম্বার অফ কলামস, ঠিক আছে, এগুলো আমাদের ফিচার। এবং এর এই ডেটা সেটে দেখ অনেক ডেসক্রিপশন দেওয়া আছে, ঠিক আছে। এখানে দেখ অনেকগুলো ডেসক্রিপশন দেওয়া আছে। দেন হুম, ঠিক আছে, এখানে অ্যাডিশনাল ডেসক্রিপশন দেওয়া আছে সেই ডেটাটা। এবার যদি আমরা এই ডেটা সেটে ক্লিক করি, ঠিক আছে, এটা দরকার হবে না যদিও, ঠিক আছে, জাস্ট জাস্ট ওকে। দেখ এই যে রাইট সাইডে তোরা দেখতে পাচ্ছিস, এখানে একটা দেখ অপশন আছে ডাউনলোড, আর একটা অপশন আছে ইম্পোর্ট ইন পাইথন। এবার যদি আমরা ডাউনলোডে ক্লিক করি, এই ডেটাটা জিপ ফরম্যাটে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এবং এটাকে যদি আমরা পাইথন ক্লিক করি, পাইথনের ওই কোডটা আমরা পেয়ে যাচ্ছি, যেই কোডটার মাধ্যমে এই ডেটাটাকে আমরা রিড করতে পারবো, ঠিক আছে। এ- আর এটা দেখ কিছু রিকোয়ারমেন্ট আছে। যেমন এই প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে এই যে প্যাকেজটা আছে, এই প্যাকেজটাকে আমাদের ইনস্টল করতে হবে। কারণ এই ডেটাগুলোকে এক্সট্রাক্ট করার জন্য এই প্যাকেজটা দরকার, এই যে ইউসিআই এমএল রেপো, এই রেপোটা আমাদেরকে ইনস্টল করতে হবে, ঠিক আছে। দেন দেন আমাদের কি করতে হবে দেখ, আহ, এই ডেটাটাকে আমাদেরকে ফেচ করতে হবে এইভাবে, যে এখানে দেখ লেখা আছে কি ফেচ ইউসি ইউসিআই রেপো আইডি ইকুয়ালস টু 350। তাহলে প্রত্যেকটা ডেটার একটা আলাদা আলাদা আইডি থাকবে, ঠিক আছে। সেই হিসেবে আমাদেরকে ফেচ করতে হবে। তারপর আমরা এক্স ভ্যালু ওয়াই ভ্যালু আহ এখান থেকে করতে পারি। তোদেরকে আমি এই ডাউনলোডটাও দেখিয়ে দিই, মানে পাইথনটাতে আমি পরে যাচ্ছি, ডাউনলোডটা দেখিয়ে দিই। দেখ এটাতে ক্লিক করার সাথে সাথে একটা ডাউনলোড অপশন চলে আসলো, ঠিক আছে, না ডাউনলোড হচ্ছে এখানে। এখানে যেই ডাউনলোড হয়ে যাবে তোরা দেখতে পাবে। এনিওয়ে, এটাতে আমি আরেকটা জিনিস দেখা, এক্সাক্ট এই যে এটাতে, এই দেখ এখানে জি ফোল্ডার হিসেবে এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। এবার আরো দেখ, এই যে এখানে যেমন আমরা কি দেখলাম,
23 ফিচার্স আছে, ঠিক আছে। এবার এই 23 ফিচার্স এর করসপন্ডিং দেখ এখানে না মিনিং লেখা আছে, ঠিক আছে, যে এটা কি মিন করে। যে এটা একটা যেমন আইডি X1 ফিচার্সটা যেমন দেখ কি বলছে যে লিমিট ব্যালেন্স, ঠিক আছে, কতটা ক্রেডিট কার্ডের কতটা লিমিট দেওয়া আছে। নেক্সট ফিচার বলছে সেক্স, এটা এটা হচ্ছে তোর জেন্ডারকে রিপ্রেজেন্ট করে, যে মেল ফিমেল, ঠিক আছে, সেই জেন্ডারকে রিপ্রেজেন্ট করে। তারপর দেখ এডুকেশন লেভেলের উপরে একটা দেওয়া আছে। তারপরে ম্যারেজ, ম্যারিড অর আনম্যারিড, তার একটা ডেটা দেওয়া আছে। দেন এজ, একটা কলাম দেওয়া আছে যেটা কি মিন করবে, এজ মিন করবে। তারপর দেখ পে আছে, অনেকগুলো পে আছে। দেখ এটার অনেকগুলো ধর মিনিং গুলো এক্সপ্লেন করা নাই, কিন্তু এই যে এখানে যদি নিচে দেখিস অ্যাডিশনাল ভেরিয়েবল ইনফরমেশন, এখানে যদি আমরা ক্লিক করি দেখ এটাকে আমরা আরো বেটার বুঝতে পারবো। যে এক্সটা কি আছে দেখ, অ্যামাউন্ট অফ দ্য গিভেন ক্রেডিট, ঠিক আছে। আর এটা এনটি ডলার হচ্ছে, এটা হচ্ছে তাইওয়ান ডলার, ঠিক আছে, তাইওয়ান ডলার এটা দেওয়া আছে। দেন দেখ X2 যেটা ওই যে জেন্ডারের ছিল, এটা এটাগুলো কিভাবে থাকবে, 1 যদি থাকে তাহলে ওটা মেল, 2 যদি থাকে তাহলে হচ্ছে ফিমেল। দেন এডুকেশন মানে X3 যে কলামটা আছে, এই X3 কলামে যদি 1 লেখা থাকে তার মানে ওটা হচ্ছে গ্রাজুয়েট স্কুল, যদি 2 লেখা থাকে দেন ইউনিভার্সিটি, 3 হলে হাই স্কুল এবং 4 হলে আদার্স। এভাবে প্রত্যেকটা কলামের কিছু না কিছু মিনিং আছে। তো এই যে বেসিক ডেটা, ঠিক আছে, বা ডেটা আন্ডারস্ট্যান্ডিং, এটা আমরা কোথা থেকে পেয়ে যাচ্ছি, তাহলে ইউসিআই থেকে। তো এটা আমি সবাইকে বলবো তোরা ডেফিনেটলি এই জিনিসটা নিয়ে একটু এক্সপ্লোর কর। কারণ তোরা ফিউচারে যে যে প্রজেক্ট গুলো আমার সাথে করতে যাবি, হয়তো ম্যাক্সিমাম ডেটা আমরা এখান থেকে ডাউনলোড করব, হয়তো, নট নেসেসারি, ঠিক আছে, হয়তো আমরা অনেকগুলো ডেটা এখান থেকে ডাউনলোড করব। আর তোরা যেহেতু দেখতেই পেলি যে এখানে প্রচুর ধরনের ডেটা আছে, ঠিক আছে, বিভিন্ন ক্যাটাগরির ডেটা আছে, তাই আমাদেরকে বিভিন্ন ক্যাটাগরি এক্সপ্লোর করার জন্য এই ডেটা সেট গুলো হেল্প করবে, ঠিক আছে। এবার দেখ, আমি এই ডাউনলোডের ভার্সনটা ইউজ করব না, আমি ডাইরেক্টলি ইম্পোর্ট পাইথনই ইউজ করব। আমি অলরেডি একটা আম, হ্যাঁ, এখানে দেখ অলরেডি আমি একটা নোটবুক তৈরি করে ফেলছি। দেখ এখানে আমি লিঙ্কও দিয়ে দিয়েছি, এই কোডটা আমি তোদেরকে দিয়ে দিবো। দেখ এই এই যে ডেটার লিঙ্কটা আছে, এই এই লিঙ্কটাই আমরা উম, মানে এক্সপ্লোর করছি, যেটা আমরা একটু আগে ডিসকাস করলাম, যেখানে দেখতে পাচ্ছি যে এই 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 পয়েন্ট গুলো আমরা ডিসকাস করলাম, ঠিক আছে। এবার দেখ তাহলে ফার্স্ট পার্ট কি, তাহলে আমাদেরকে বলা হলো যে ওই যে ইউসিআই এমএল রেপোটাকে ইনস্টল করতে বলা হলো। তাহলে আমরা ইউসিআই রেপোটা ইনস্টল করব। কিভাবে ইনস্টল করব, কোনো একটা প্যাকেজ ইনস্টল করার জন্য আমাদেরকে কি লিখতে হবে বলতো, পিপ ইনস্টল, ঠিক আছে। এখানে অনেক সময় এই পার্সেন্টেজ সিম্বলটা লাগে, অনেক সময় লাগে না, এটা ডিপেন্ড করে আমরা কোথায় কাজ করছি। নর্মালি পিপ ইনস্টলটা ভীষণ কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে তারপরে এটা হাইফেন দিয়ে কিউ দিবি, তারপরে ওই প্যাকেজটার নাম লিখবি, ঠিক আছে। এটাকে যদি আমরা রান করি তাহলে আমাদের কি হবে, আমাদের এই প্যাকেজটা ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। এই এই প্যাকেজটা যখনই ইনস্টল হয়ে গেল, এই প্যাকেজের মাধ্যমে আমরা আরো অনেক কিছু কাজ করতে পারবো। দেন আমরা কি করলাম, দ্যাট অ্যাজ ইট ইজ, যে পান্ডাস অ্যান্ড পাইপ্লট আমরা ইম্পোর্ট করে নিলাম। এটা তোদেরকে আগে দেখানো হয়েছে যে পান্ডাস অ্যান্ড পাইপ্লটটা আমরা কি করি, পান্ডাস নর্মাল আমরা পিডি হিসাবে ইম্পোর্ট করি এবং পাইপ্লটকে পিএলটি হিসাবে ইম্পোর্ট করি। এবারে যে ইউসিআই প্যাকেজটা যে আমরা ইনস্টল করলাম, তার আন্ডারেই আমরা আরেকটা প্যাকেজকে ইম্পোর্ট করলাম। সেই প্যাকেজটা হচ্ছে ফেচ ইউসিআই রেপো। তাহলে এই যে ফেচ ইউসিআই রেপো আছে, এইটা ইউজ করেই আমরা কি করব, ডেটার সাথে খেলবো। তাহলে দেখ এবার প্রথম স্টেপ কি, তাহলে প্রথম স্টেপে আমরা ওই ডেটাটা ফেচ করব। দেখ ফেচ করার জন্য আমরা কি লিখলাম, তাহলে ফেচ ইউসিআই রেপো, আর আমরা আইডি নাম্বারটা দিয়ে দিলাম যেটা আমরা ওখানে ইউসিআই এ দেখেছিলাম, ঠিক আছে। দেখ আমি যদি ভুল না হয় 350 ছিল এটা। দেখ আইডিটা কত ছিল, 350 ছিল। তাহলে বেসিক্যালি কিছুই না, আমরা এই যে এই তিনটা কলাম নিয়ে, এই তিনটা এই তিনটা লাইন শুধু ডিসক্রাইব করলাম এখন পর্যন্ত আমাদের কোডে। এইটুকুতে কারো কোনো ডাউট বল? মানে ইউসিআই এর ইম্পর্টেন্সটা তোরা বুঝতে পারলি, মানে কোনো সমস্যা এখানে? অচিস্মিতা, নবস্মিতা, তারপর আমরা মানে আরো বেশি এক্সপ্লোর করি। বাট এইটুকুর মধ্যে কোনো ডাউট? প্রত্যয়ী? না, বুঝছি। শিওর? অস্মিতা? ঠিক আছে। মানে তোরা এটুকু বুঝতে পারছিস তো, এটা বিশাল হুম। ডেটা সোর্স কিন্তু, মানে হিউজ ডেটা রেপোজিটরি, ঠিক আছে। তোরা মানে নো ম্যাটার, মানে
কোন ডাইরেকশনে তোরা নিজেদের প্রজেক্টটা করতে চাস, তোরা প্রচুর ডেটা এই রেপোজিটরি থেকে পেয়ে যাবি তোরা, ঠিক আছে? তো এটাকে একটু এক্সপ্লোর করার চেষ্টা করিস। ওকে, তাহলে দেখ আমরা এই ক্রেডিট ডিফল্ট ডেটাটা আমরা ফেচ করে নিলাম। এবার ক্রেডিট ডিফল্ট ডেটার মধ্যে আমাদের কি লাগবে? আমাদের একটা ফিচার্স লাগবে আর টার্গেট। এবার ফিচার্স এন্ড টার্গেট কি? ফিচার্স হচ্ছে আমাদের ওই কলাম গুলো, যেই কলাম গুলো যে যেমন বললাম এজ, এডুকেশন লেভেল, এগুলো হচ্ছে আমাদের ফিচার্স। এবং আরেকটা আমাদের কি? টার্গেটস। এবার টার্গেটস কি দেখ, এখানে দেখ আমাদের এই যে নিচে তোরা দেখতে পাচ্ছিস ওয়াই ভ্যালুস, এই যে ওয়াই ভ্যালুস এর মধ্যে 0 and 1 আছে। এই 0 and 1 কি মিন করে? এটা হচ্ছে ডিফল্ট ডেটা। যে ওয়াই ইকুয়ালস টু 1 মিন করছে যে ক্রেডিট কার্ড হোল্ডারটা নেক্সট মান্থে ডিফল্ট করবে। এবং 0 মিন করছে যে করবেন। ঠিক আছে, তাহলে 1 ইজ ফর ডিফল্ট অ্যান্ড 0 ফর নন ডিফল্ট। তো নর্মালি আমরা যখন একটা মেশিন লার্নিং মডেল বানাই, আম, সেই মডেলে কি থাকতে পারে? দুটো পার্ট থাকতে পারে। একটা পার্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, যেই ভেরিয়েবল গুলোর মাধ্যমে আমরা একটা টার্গেটকে প্রেডিক্ট করার চেষ্টা করি। ঠিক আছে, তো এই দুটো জিনিসই আমাদের কাছে থাকতে পারে। তো এই দুটো যখন থাকবে তখনই আমরা ফিউচারটা প্রেডিক্ট করার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে আমাদের কি লাগবে? একটা বললাম ফিচার্স, তাহলে আমরা ফিচার্সটাকে এক্স ভেরিয়েবলের মধ্যে স্টোর করছি। এবং তারপর আমাদের কি লাগবে? টার্গেটস, সেটাকে আমরা কি করছি? ওয়াই ভেরিয়েবলের মধ্যে স্টোর করছি। ঠিক আছে, এবং এই এক্স এন্ড ওয়াই তে কনকেট করলে কি হবে? এক্স এন্ড ওয়াই একসাথে হয়ে যাবে। ঠিক আছে, মানে তোদেরকে যদি আমি এখান থেকে এক্স এন্ড ওয়াইটাকে আলাদা আলাদা প্রিন্ট করে দেখাই, তাহলে দেখ এক্স মানে দেখ এখানে এক্স এর মধ্যে কিন্তু ওয়াইটা নেই। ঠিক আছে, এক্স এর মধ্যে ওয়াই নেই, কিন্তু ডিএফ এর মধ্যে এক্স এন্ড ওয়াই দুটোই আছে, কারণ হচ্ছে আমরা এখানে কনকেট করে দিছি। ঠিক আছে, এইটুকু বুঝতে পারলি তোরা? এইটুকু তো কারো কোনো ডাউট? তোরা প্লিজ সবাই নিজেকে আনমিউট করে রাখ, সময় যায় অনেক বারবার জিজ্ঞেস করতে। অচেতন প্রত্যয়ী অস্মিতা সবাই নিজেকে আনমিউট কর। ঠিক আছে দাদা, বুঝলাম। প্রত্যয়ী অস্মিতা আর নবস্মিতা নিজেকে আনমিউট করে রাখ, একদম মিউট করবি না নিজেকে যতক্ষণ না আমি বলছি। প্রত্যয়ী অস্মিতা, অস্মিতা প্লিজ আনমিউট। ওকে, দেখ এবার এই স্টেজ পর্যন্ত আমরা কি করলাম? আমরা এক্স এন্ড ওয়াই ভেরিয়েবল কে কনকেট করলাম এবং একটা ডেটা ফ্রেমে আনলাম। দেখ এই যে পান্ডাস, এবার কিন্তু এটা পিডি, তার মানে পান্ডাস ডেটা ফ্রেম। ঠিক আছে, তাহলে আমরা এক্স এন্ড ওয়াই কে একটা ডেটা ফ্রেমে নিয়ে আসলাম। এবং ইভেন কনকেট করার সময় কিন্তু আমরা কি করলাম? দেখ এক্স ইজ ইকুয়াল টু 1 লিখলাম। এবার আমরা কি জানি এক্স ইজ ইকুয়াল টু 1 কোন লেভেলে হবে? এক্স ইজ ইকুয়াল টু 1, দেখ আমরা কনকেট দু ভাবে করতে পারতাম। একটা কি, আমরা একটা রো অ্যাড করে দিতে পারতাম। আরেকটা হচ্ছে আমরা একটা কলাম অ্যাড করছি। তো যেহেতু এখানে আমরা একটা কলাম অ্যাড করছি, তাই এখানে আমরা কনকেট করার সময় কি করলাম? এক্স ইজ ইকুয়াল টু 1 লিখলাম। ঠিক আছে, ওকে। দেন আমরা কি করছি? আমরা দেখ প্রিন্ট করছি ডিএফ ডট শেপ। এই শেপটাকে আমরা প্রিন্ট করার চেষ্টা করছি। শেপটা প্রিন্ট করলে কি হবে? আমরা বুঝতে পারবো যে কত বড় ডেটা আমাদের কাছে আছে। এবার দেখ এই ডেটাটা, দেখ এই ডেটা শেপটা কত আছে? 30,000/24। এবার 24 কেন হলো? দেখ ফিচার্স আমাদের কাছে 23 ছিল, আর একটা টার্গেট। তো 24 কলামস হয়ে গেল এবং 30,000 রোজ হয়ে গেল। ঠিক আছে, এবার ডেটাটা যদি দেখিস তোরা, দেখ X1 থেকে X23 আছে, তারপর ওয়াই আছে। এবার এই ডেটাটা দেখে কি কিছু বোঝা যাচ্ছে যে X1 কি, X2 কি? এটা কিন্তু খুব মানে কি বলবো, কারোর জন্য মিস্ট্রি হতে পারে যে কি জিনিস আমরা X1 থেকে X23 কি রিলেট করছি, কিভাবে আমরা বুঝবো যে কোন ভেরিয়েবলটা কি মিন করছে। যেহেতু দেখ আমাদেরকে অলরেডি আমাদের ওয়েবসাইটে অনেকগুলো মিনিং প্রোভাইড করে দিয়েছে, মানে আমরা যদি ভালো করে দেখি আমাদের X1 থেকে X23 পর্যন্ত প্রত্যেকটা ভেরিয়েবলের মিনিং আমাদেরকে ডিসক্রাইব করা আছে। এবার যদি আমরা এই কলামগুলোর নেম গুলোকে চেঞ্জ করে দিই, মানে নেম গুলোকে যদি আমরা মিনিংফুল নেমে কনভার্ট করি, তাহলে কি হবে? আমাদের ডেটাটা দেখতে এবং বুঝতে খুব সুবিধা হবে। তো আমি কয়েকটা কলাম এখানে করেছি, আমরা চাইলে সবগুলো কলামই করতে পারি। দেখ কয়েকটা কলাম আমি করেছি। তাহলে এক্স ওয়ান ছিল আমাদের ক্রেডিট লিমিট, তাই আমি X1 কে চেঞ্জ করলাম। দেখ রিনেম কলামস করে আমি একটা নতুন
লিস্ট, ডিকশনারি তৈরি করছি, লিস্ট না, ডিকশনারি তৈরি করছি। এবং এই ডিকশনারির মধ্যে আমি কি লিখলাম? প্রথমে লিখলাম X1টাকে আমি কি করলাম, ক্রেডিট লিমিট লিখে দিলাম। X5 কে এজ লিখলাম। X6 কে রিসেন্ট পেমেন্ট স্ট্যাটাস লিখলাম। X12 কে রিসেন্ট বিল পেমেন্ট অ্যামাউন্ট, দেন X18 কে রিসেন্ট পেমেন্ট অ্যামাউন্ট, দেন Y কে ডিফল্ট নেক্সট মান্থ। এই যে যেটা আমাদের টার্গেট, তাই না? ডিফল্ট নেক্সট মান্থে ডিফল্ট করবে, ঠিক আছে? তো এই কয়েকটা কলাম আমরা রিনেম করব। এখানে জাস্ট আমরা ডিকশনারিটা তৈরি করলাম। এবার দেখ, আমাদের যে অরিজিনাল কলামটা আছে, সেই কলামটাকে যদি আমরা এই কলাম দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে কি হবে? নতুন কলামগুলো এই নামগুলোকে নিয়ে নেবে। তাহলে সেই জিনিসটাই আমরা করব। দেখ, এখানে আমরা কি করলাম, যে ডিএফ এর মধ্যে আমাদের ওল্ড কলামস ছিল, এবং তারপর আমরা রিনেম ফাংশন লিখলাম, ডট রিনেম। দেখ, এর মধ্যে অনেকগুলো জিনিস আহ হয়তো আমরা না, মানে এইভাবেই যখন আমরা এক্সপ্লোর করছি, তখন তোরা রিয়েলাইজ করবি যে এই এই ফাংশন গুলো পান্ডাসের মধ্যে আছে। কারণ প্রত্যেকটা ফাংশন, তোদেরকে আগেও বলছি, প্রত্যেকটা ফাংশন বারবার করে মানে বা একবারে সবগুলো ফাংশন হয়তো শো করা সম্ভব না, ঠিক আছে? তো যখন যেখানে যেটুকু শিখতে পারছিস, ওইটুকুকে মনে রাখার চেষ্টা করিস বা নোট ডাউন করে নিস। বোঝা গেল? তাহলে রিনেম কি করবে? দেখ, রিনেম কি করলো, কলাম কলাম যে লিস্টটা আছে, সেই কলাম লিস্টটাকে রিনেম কলামস এর লিস্ট দিয়ে চেঞ্জ করে দিল, ঠিক আছে? তাহলে এবার আমাদের নতুন যে কলাম লিস্টটা হবে, সেটা আমাদের এই এই লিস্টটা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এবার দেখি, দেখ, তাহলে ক্লাস ডিএফ, এবার আমরা এটাকে কি করলাম, আবার নতুন একটা ডিএফ এ লেখার চেষ্টা করলাম। এটা কিছুই করলাম না, আমরা কি করলাম, ডিএফটা নিলাম এবং কয়েকটা কলাম নিলাম, মানে আমরা সব কলাম গুলো নিচ্ছি না, শুধু কয়েকটা কলাম নিলাম। এবং সেই কলাম দিয়ে আমরা একটা নতুন ডেটা ফ্রেম তৈরি করলাম, ঠিক আছে? দেখ, এখানে কপি করলাম। কপি মিন্স আমরা ওই পুরো পার্টের এইটুকু কলামকে আমরা ডেটাটা কপি করে নিলাম এক্স্যাক্টলি, ঠিক আছে? এবার তাহলে দেখ, এই যে ক্লাস ডিএফ, এই এই ডেটাটার হেড, মানে তোদেরকে বলাই আছে যে হেড মানে কি, আমরা টপ 5 রোজ দেখতে চাই। তাহলে দেখ, ক্লাস ডিএফ হেড যদি দেখি, তাহলে আমাদের কাছে দেখ আম, ওই কলামস গুলোই এক্সিস্ট করছে, আর কোনো কলাম এখানে নেই। যেখানে আমাদের ইনিশিয়াল ডেটাতে 24 কলামস ছিল, ইনক্লুডিং দ্য টার্গেট ভ্যালু। তাহলে আমাদের এই 5টা কলাম আছে, ঠিক আছে? তাহলে এইটুকু পর্যন্ত আমরা তাহলে যেটা বোঝানোর চেষ্টা করলাম, সেটা হচ্ছে ডেটা এক্সট্রাকশন, ডেটা কি করে বুঝবো, মানে কলাম ডিসক্রিপশন গুলো কিভাবে দেখবো, দেন কিভাবে ডেটা লোড করব, এবং কি করে আমরা কলাম গুলোকে ক্লিনিং করতে পারি, রিনেম করতে পারি। এই পর্যন্ত আমরা ডিসকাস করলাম। ফার্দার আমরা যাব ডেটা আন্ডারস্ট্যান্ডিং এর দিকে, যে এই ডেটাগুলোর প্রত্যেকটা কলাম বা টার্গেটের সাথে এর কি সম্পর্ক, কিভাবে রিলেট করছে, বা কোনো রিলেশন আমরা খুঁজে পাচ্ছি কিনা, সেটা বোঝার দিকে যাব। তবে এইটুকু, এইটুকুর মধ্যে কারো কোনো ডাউট এখন পর্যন্ত? নবস্মিতা, অর্চিষ্মান? বুঝছি। Sure? দাদা ঠিক আছে। ঠিক আছে তো? এটা বুঝলি তো কেন আমরা X5 কে এজ করলাম, X2 কে কেন করলাম না? এইটুকু হ্যাঁ, ক্লিয়ার হলো? কেন বল? মানে প্রত্যেকটা ইস্যুগুলোকে ডিফারেন্সিয়েট করার জন্য কি? না, X5 কেই এক্সপ্লেন করা ছিল অ্যাজ এ এজ। এটাই হচ্ছে ডেটা আন্ডারস্ট্যান্ডিং এ আমাদের দরকার, ঠিক আছে? এটা এই ডেটা হ্যাঁ, মানে ওটা আন্ডারস্ট্যান্ডিং, প্রিডিফাইন করা আছে, ওটা ওয়াইজ আমরা কোডটা এক্স্যাক্টলি, লিখতেছি। এক্স্যাক্টলি, তাই না? দেখ, এই যে X5 কে এজ দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা র্যান্ডামলি যে কোনো নাম দিতে পারবো না। তাহলে আমাদের নামগুলো কি হিসেবে হওয়া উচিত? ডেসক্রিপশন হিসেবে হওয়া উচিত, ঠিক আছে? আর আমরা রিনেমও কেন করলাম? যাতে আমরা ওই X1 X2 না দেখে আমরা একটা মিনিংফুল নেম দেখি, যাতে আমাদের ডেটাটা বুঝতে সুবিধা হয়। বোঝা গেল? নবস্মিতা, এটা হ্যাঁ, বোঝা গেল? বুঝছি। ঠিক আছে, বুঝছি। ওকে। অস্মিতা, প্রত্যয়ী, হ্যাঁ। শিওর? রিনেম পর্যন্ত কারো, মানে অবজেক্টিভটা বুঝলি? দেখ, কোডিংটা শেখা ভীষণ কঠিন না, ঠিক আছে? কোডিং তোরা শিখে যাবি, কিন্তু বোঝার চেষ্টা কর কেন করছি, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট। আর মানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডেটাটা বোঝা, ঠিক আছে? ডেটার ফার্স্ট ডেসক্রিপশন গুলো, ডেটা অ্যানালিসিস পরে, আগে আমাদের এটা বোঝা ভীষণ ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা কলাম কি মিন করছে, ঠিক আছে? কারণ
আমরা যতক্ষণ পর্যন্ত ওই জিনিসটা বুঝবো না ততক্ষণ পর্যন্ত আমাদের যে ডেটা অ্যানালিসিস ওটার হয়তো কোনো মিনিংই থাকবে না। মানে সাপোজ আমরা যদি x6 এর সাথে x12 এর কোনো রিলেশন দেখার চেষ্টা করি, তাহলে মানে কি করে মিন করব যে x6 কি জিনিস x12 কি জিনিস? তাহলে আমাদের আবার রিলেট করতে হবে যে ডেসক্রিপশনে কি আছে। বোঝা গেল আমার কথা? কেউ মেসেজ করলে কি? ওকে, আমরা কোথায় ছিলাম? ঠিক আছে। আহ মিনিট, হ্যাঁ। এই পার্টটুকু তোরা একটু দেখে নে তো, একটু মনে সেট করার চেষ্টা কর। দেখ, আমি যেমন তোদেরকে এখানে না এভাবে একসাথে হয়তো অনেকগুলো পার্ট করছি, তো মানে এরকম নেসেসারি না যে তোদেরকেও এইভাবেই করতে হবে। তোরা চাইলে একটু ব্রেক ব্রেক করেও করতে পারিস। তোরা এইভাবেও করতে পারিস। দেখ, এই এই অংশটুকু নিচে নিয়ে গেলি, ঠিক আছে? তাহলে ধর শুধু উপরে এইটুকুই করলি, রিনেম সেকশনটা করলি। নিচেও ধর শুধু ডিএফটাই দেখার চেষ্টা করলি, সেটাও করতে পারিস, ঠিক আছে? এভাবে তোরা ব্রেক ব্রেক করে করবি, তাহলে তোদের সুবিধা হবে, ঠিক আছে? তাহলে দেখ, এখানে আমরা ডিএফ দেখি। দেখ, রিনেম করার পরে দেখ ডিএফটা দেখতে এরকম হবে। আমরা সবগুলো কলামকে কিন্তু চেঞ্জ করিনি, আমরা শুধু কয়েকটা কলামকে চেঞ্জ করেছি। তাই দেখ, বাকি কলামগুলোর নাম অ্যাজ ইট ইজ আছে, কিন্তু কয়েকটা কলামের নাম চেঞ্জ হয়ে গেছে। এইবার যেহেতু আমরা শুধু কয়েকটা কলামের নাম চেঞ্জ করেছি এবং আমরা শুধু ওই কলামগুলো নিয়েই একটু আম, মানে আন্ডারস্ট্যান্ডিং এর দিকে যেতে চাই, ঠিক আছে? তাই আমরা কি করলাম, নেক্সট স্টেপে আমরা কি করলাম বলতো, আমরা শুধু ওই কলামগুলোই সিলেক্ট করলাম, যেটা তো স্লাইসিং এ বুঝিয়েছিলাম, তাই না? কলাম সিলেকশন বা স্লাইস করলে কিভাবে আমরা সিলেক্ট করতে পারি, নাম্বার অফ রোজ, নাম্বার অফ কলামস, ঠিক আছে? ওই অ্যাপ্রোচটা ইউজ করে আমরা এটাকে শুধু ওই কলামগুলোই চুজ করলাম, যে কলামগুলো নিয়ে আমরা, যে কলামগুলো ধর আমরা মিনিংফুল নেম দিয়েছি। আমরা চাইলে কিন্তু সবাইকেই মিনিংফুল নেম দিতে পারি। ওকে, নাও দেখ, আম, এবার আমরা ধীরে ধীরে আসি। এগেন, লাস্ট দিনও আমি কিছু কিছু জিনিস বুঝিয়েছি, আজকেও আবার একটু একটু করে দেখ। তাহলে দেখ, এটা তো ডেফিনেটলি তোরা বুঝছিস যে শেফ যেটা থাকে এটা ভীষণ একটা কমন চেক, যে আমরা সবসময় দেখার চেষ্টা করি যে আমাদের ডেটার শেপটা কেমন। এবার দেখ, আমরা এখানে কি করলাম, তাহলে আমরা ডেটার শেপটা ক্লাস ডট ডিএফ, যেটা এটা আমাদের নতুন ডেটা, এই ডেটার শেপটা আমরা দেখার চেষ্টা করলাম। এই শেপটা কি? 30,000/6। তাহলে আমরা যেহেতু আমরা অল্প কলাম নিয়ে কাজ করছি, তাই কলাম নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখানে তোরা দেখতে পাচ্ছিস। দেন কি করলাম দেখ, এখানে দেখ, ক্লাস ডিএফ ডট ইস নাল, এই যে ইস নাল যে ফাংশনটা আছে, এ কি চেক করবে, যে ক্লাস ডিএফ যে ডেটাটা আছে তার মধ্যে কোনো ডেটা কি নাল আছে, ঠিক আছে? সেটা চেক করবে, ঠিক আছে? দেন মানে তাহলে এটার আউটপুট কি হবে, ট্রু ফলস আউটপুট হবে, যে হতে পারে যে ওই ডেটাটা ট্রু, মানে নালটা ট্রু অর ফলস। যদি নাল না হয় তাহলে ফলস। তারপরে আমরা কি করলাম, তারপরে আমরা দেখ একটা ডট সাম ফাংশন এল। তাহলে ডট সাম কি করবে, ডট সাম ওই আহ, ওই যে ট্রু ফলস গুলো আছে সেটাকে সাম করবে। এবার ট্রু ফলস সিনট্যাক্সে তো আমরা ভাবি না, ট্রু ফলস বলতে কি, তাহলে আমরা 1 0 বা বুলিয়ান অ্যালজেব্রার মতো কাজ করবে। তাহলে ট্রুটাকে 1 কনসিডার করা হবে এবং ফলসটাকে 0 কনসিডার করা হবে। তাহলে সাম কি করবে, প্রত্যেকটা ট্রু অ্যান্ড ফলস কে অ্যাড করবে, ঠিক আছে? অ্যাড করে দেখবে কত হচ্ছে। এবার সেটা যদি 0-র বেশি হয়, তার তার মানে কি, তার মানে পুরো ডেটাটার মধ্যে একটা না একটা ডেটা এরম আছে, এলিমেন্ট এরম আছে, যেটার মধ্যে ট্রু ট্রু হচ্ছে মিনস ওখানে নাল ভ্যালুস আছে, ঠিক আছে? এবার তোরা যদি দেখিস, দেখ নিচে আমরা যখন এটার এই পার্টটা করলাম, দেখ প্রিন্ট পার্টটা করলাম, তাহলে প্রিন্ট ক্লাস দিয়ে এই পার্টটা করলে আমাদের কত, কোন জায়গাটা আসবে দেখ, মিসিং ভ্যালুস, ক্রেডিট লিমিট 0, ঠিক আছে? দেখ, ক্রেডিট লিমিট ওয়াইজ আমাদের কাছে এই যে পার্টটা আসলো, ঠিক আছে? এই যে পার্টটা আসলো, দেখ এই পার্টটার মধ্যে তাহলে দেখতে পাচ্ছিস কি হলো। তাহলে ক্রেডিট লিমিট, প্রথমে ক্রেডিট লিমিট কলামের মধ্যে চেক করলো, তাহলে কি কি করলো, তো সবগুলোকে সাম করে 0 পেলো। দেন এজ এ চেক করলো, সেম 0, সেম সেম 0 0 0। তার মানে কি, এই ডেটাটার মধ্যে এমন কোনো এলিমেন্ট নেই যেটা নাল। যদি হতো তাহলে এখানে 1 বা তার বেশি ভ্যালু চলে আসতো। এটা বোঝা গেল?
তোরা বুঝতে পারলি এটা? হ্যাঁ। ওকে, দেখ এগুলো কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে আর নিজের হাতে করতে হবে, নইলে কিন্তু এগুলো সেট হবে না, ঠিক আছে, ব্রেনের মধ্যে। দেন, সরি, দেন আমরা কি করলাম দেখ, ক্লাস ডিএফ ডট ডিসক্রাইব, যেটা আবার একটা কমন অ্যাপ্রোচ তোদেরকে এর আগের দিনও দেখিয়েছিলাম। তাহলে ডিসক্রাইব করলে কি হবে আমরা জানি, যে ডিসক্রাইব করলে কি হবে, আমরা এর যে বেসিক স্ট্যাটিস্টিক্স গুলো, যেমন কাউন্ট, মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপরে ওর পার্সেন্টাইল ওয়াইজ ওর যে কাউন্ট গুলো বা পজিশনস গুলো, সেগুলো আমরা পেয়ে যাই। দেখ এই যে লেফট সাইডে আমাদের ওই স্ট্যাটিস্টিক্সটা আছে, এবং রাইট সাইডে কি দেওয়া আছে, আমাদের কলাম নেম। তাহলে আমরা এখান থেকে দেখ এই ডেটা থেকেও কিছুটা বুঝতে পারবো, যেমন ধর আমরা এই ডেটা থেকে কি বুঝবো, ধর এজটাকে আমরা বুঝতে চাই। তাহলে এজ এর মধ্যে দেখ মিন ভ্যালুটা কত আছে, 35 পয়েন্ট সামথিং। তাহলে অ্যাভারেজ যে এজ, আমাদের যে বেসটা আছে, ক্রেডিট হোল্ডার্স এর যে বেসটা আছে, তাদের যদি এজ এর অ্যাভারেজ করি, তাহলে সেই অ্যাভারেজ এজটা কত হবে, 35.4, মানে এই অ্যারাউন্ডে সবার এজ আছে। দেন দেখ এখানে মিনিমাম মিনিমাম এজ কত আছে, 21। ম্যাক্সিমাম এজ কত আছে, 79, এবং তার মাঝে 25%, 50%, এবং 75% দেওয়া আছে। এবং সিমিলারলি এই সিমিলার ডেটা কি আছে, বাকিদেরও দেওয়া আছে, ঠিক আছে। মানে বাকি সব কলামের ভ্যালু সিমিলার ওয়েতে আমাদের রিপ্রেজেন্ট করা আছে। তাহলে এখান থেকেও না অনেক সময় আমরা কি করতে পারি, ডেটার আন্ডারস্ট্যান্ডিংটা নিতে পারি, ঠিক আছে, যে ডেটাটা কোথা থেকে কোথা পর্যন্ত রেঞ্জ করছে, ঠিক আছে, ডেটার অ্যাভারেজ কত, ডেটাটার কাউন্ট কত, ঠিক আছে। এই যে আন্ডারস্ট্যান্ডিংটা, এটার জন্য ডিসক্রাইব খুব একটা বলো বেসিক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা ফাংশন, ঠিক আছে। এবার দেখ বেসিক্স ডেটা দেখলাম আমরা, এবার আমরা একটু ওদের ডিস্ট্রিবিউশন বা রিলেশনের দিকে যাব, ঠিক আছে। ডিস্ট্রিবিউশন যেহেতু তোদের এখনো পড়ায়নি, তো ডিস্ট্রিবিউশন কথাটা এখন ইগনোর করতে পারিস তোরা, ঠিক আছে। ধর আমরা ওদের হিস্টোগ্রামের দিকে যাচ্ছি, ঠিক আছে। এবার দেখ আমরা কি চাচ্ছি, যে এজের একটা হিস্টোগ্রাম বানাতে চাই আমরা, কিন্তু এজের হিস্টোগ্রাম আমরা কিভাবে বানাতে চাই, আহ আমরা নাম্বার অফ কাস্টমার্স এর উপরে বানাতে চাই, ঠিক আছে। দেখ এখানে আমরা দেখ হিস্টোগ্রাম তৈরি করলাম, তাহলে আমাদের এক্স এক্সিস কি, এজ, এবং ওয়াই এক্সিস কি, নাম্বার অফ কাস্টমার। তাহলে এই ডেটাটা অনুযায়ী দেখ তোরা কি বুঝতে পারছিস, যে আম, এখানে দেখ এজ গ্রুপটা দেখ অ্যারাউন্ড 20 থেকে 80 পর্যন্ত আমরা রেঞ্জ করছি, তাই না? তাহলে এখানে দেখ, তাহলে অ্যারাউন্ড 20 থেকে কাস্টমার নাম্বার কত, কাস্টমার কতগুলো কাস্টমার আছে, অ্যারাউন্ড মেবি 1600, ঠিক আছে। তারপরে দেখ এখানে অ্যারাউন্ড 25 এর দিকে কাস্টমার অ্যারাউন্ড 35,000, 3,500 এর মতো আছে। তো এই জায়গাটা থেকে আমরা কি বুঝতে পারছি, যে আমাদের যে কাস্টমার বেসটা আছে তাদের এজ গুলো কোথা থেকে কোথায় রেঞ্জ করছে, এবং সেটা মানে কোথায় বেশি কনসেন্ট্রেটেড। যেমন দেখ তোরা যদি এখানে দেখিস, যে ম্যাক্সিমাম কাস্টমার কোথা থেকে কোথায় আছে, দেখ 25 থেকে 40-র মধ্যে, তাই না? 25 থেকে 40-র মধ্যে অনেক বেশি কাস্টমার আছে, বা হয়তো অ্যারাউন্ড 45, ঠিক আছে, এর মধ্যে অনেক বেশি কাস্টমার আছে। এবং এর বাঁদিকে এবং ডান দিকে কাস্টমার কি হচ্ছে, ডিকে করছে, ঠিক আছে, মানে কমে যাচ্ছে। দেন ক্রেডিট লিমিটের দিকে যদি আমরা দেখি, দেখ তাহলে ক্রেডিট লিমিট বলতে কি, যে প্রত্যেকটা ক্রেডিট কার্ডের একটা লিমিট থাকতে পারে, যে একটা কাস্টমার কত ক্রেডিট ইউজ করবে, কত টাকা ইউজ করবে, ঠিক আছে। তাহলে সেটাও যদি আমরা এখান থেকে দেখতে চাই, দেখ তার হিস্টোগ্রাম যদি দেখতে চাই, তাহলে এখানে কি দেখাচ্ছে, দেখ যে এই রাইট সাইডে হচ্ছে ক্রেডিট লিমিটটা দেখাচ্ছে। এখানে দেখ ক্রেডিট লিমিটটা ডলারে আছে, এবং এটা এই যে ছোট্ট একটা পার্ট দেখতে পাচ্ছিস তোরা, 1E6 এর মতো দেখতে পাচ্ছি, এটার মানে হচ্ছে 10⁶, ঠিক আছে। 10⁶ বলতে কি বুঝবি তোরা, তাহলে এই যে লাস্টে যেমন ওয়ান দেওয়া আছে, এই ওয়ানটা অ্যাকচুয়ালি ওয়ান না, এটা 1 লাখ, ঠিক আছে, এটা 1 লাখ। সিমিলারলি এটা হচ্ছে 0.8 না, এটা 80,000, ঠিক আছে। যেহেতু আমরা এটাকে এইভাবে কনভার্ট করে রেখেছি, তো ওটা এটা দিয়ে ওটা মাল্টিপ্লাই করে দিতে হবে, ঠিক আছে। এনিওয়ে, দেখ তাহলে ব্যাপারটা কি বলার চেষ্টা করলাম, দেখ মানে কম ক্রেডিট লিমিটের দিকে আমাদের কাস্টমারের যে অ্যামাউন্টটা আছে সেটা অনেক বেশি, এবং যত আম, মানে লিমিট আমরা বাড়াচ্ছি, কাস্টমারের যে বেসটা আছে কম। এটা মেক সেন্সও করে, যে কি হয়, আমরা বেশি ক্রেডিট লিমিট, একটা ব্যাংক বেশি ক্রেডিট লিমিট খুব কম কাস্টমারকে দিবে, কিন্তু কম লিমিট বেশি জনকে দিবে, তাই না? তো এটা খুব মেক সেন্স করে। আর এটা যদি না হতো, তাহলে একটা কাউন্টার ইনটুইটিভ ব্যাপার হতো। দেন দেখ এবার আমরা প্রথম একটা রিলেশন দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে পেমেন্ট স্ট্যাটাসের সাথে ডিফল্টের, ঠিক আছে।
যে পেমেন্ট স্ট্যাটাস বলতে আমরা কি বুঝবো, দেখ আমরা আবার যদি ডেটাতে একটু চলে যাই, এই ডেটাটা বোঝা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আদারওয়াইজ তোরা ইন্টারপ্রিটেশন ভুল করতে পারিস, ঠিক আছে? তাহলে পেমেন্ট স্ট্যাটাস, দেখ এই যে হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস, থেকে গেল এই যে এটু, ঠিক আছে? এই যে এখানে দেখ পেমেন্ট স্ট্যাটাস দেওয়া আছে, ঠিক আছে? হয়ে গেল, সরি, এই যে দ্য মেজারমেন্ট অফ পেমেন্ট স্ট্যাটাস, এই যে এটা হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস। তাহলে এটা কি মিন করছে দেখ, দ্য পেমেন্ট স্ট্যাটাস ইফ ইট ইজ -1, তাহলে পে ডিউলি, মানে পে করে দিয়েছে, তাই তো? তাহলে যদি এটা 1 হয়, তাহলে পেমেন্ট ডিলে ফর 1 মান্থ, ঠিক আছে? যদি 2 হয়, পেমেন্ট ডিলে ফর 2 মান্থস। এবং সিমিলারলি দেখ 8 মানে পেমেন্ট ডিলে ফর 8 মান্থস, 9 মানে পেমেন্ট ডিলে ফর 9 মান্থস এন্ড অ্যাবভ। তো এভাবে আমরা ডেটাটাকে রিপ্রেজেন্ট করছি। তাহলে আমাদের ভ্যালুটা মাইনাসের দিকে যদি থাকে, দ্যাট মিনস কোনো প্রবলেম নেই, কিন্তু 1 বা তার বেশি যদি থাকে, তার মানে পেমেন্টটা ডিলে করেছে, এই কাস্টমার গুলো পেমেন্টটা ডিলে করেছে। এবারে যে পেমেন্ট ডিলে করার সাথে ডিফল্টের কি সম্পর্ক, ঠিক আছে? এবার দেখ যে কাস্টমার গুলো পেমেন্ট ডিলে করছে, তার মানে কি, অনেক বেশি চান্স থাকে যে এই কাস্টমার গুলো নেক্সট মান্থও পেমেন্ট ডিলে করবে, তার মানে কি ডিফল্ট হওয়ার চান্স আছে। তো এই জায়গাটা আমরা একটু এবার লাইন গ্রাফের মাধ্যমে বোঝার চেষ্টা করি যে জিনিসটা সত্যি কিনা। এখানে দেখ, তাহলে কোথা থেকে শুরু হলো, -2 থেকে 8 পর্যন্ত যাচ্ছে, ঠিক আছে? তাহলে -2 and 1, তাহলে আমরা কোনগুলোকে কনসিডার করব, যারা অলরেডি পেমেন্ট করে দিয়েছে। এবং 0 কনসিডার করব কোথায়, মানে অ্যাট দ্য টাইম পেমেন্ট করেছে, ঠিক আছে? এবং তারপরে যেগুলো আছে সেগুলো কি ডিলে করেছে, ঠিক আছে? এবার তোরা দেখ যে এই যে প্রথম তিনটে ডট পয়েন্টস, ঠিক আছে, প্রথম তিনটে ডট পয়েন্টস যারা পে করেছে বা আর্লি পে করে দিয়েছে, ঠিক আছে, বিলগুলো, সেখানে দেখ ডিফল্ট রেট, এই যে আমাদের ওয়াই এক্সিসটা কি ডিফল্ট রেট, এবং এক্স এক্সিসটা হচ্ছে রিসেন্ট পেমেন্ট স্ট্যাটাস। তাহলে যে ডিফল্ট রেট দেখ অনেক কম, ঠিক আছে, এগুলো পার্সেন্টেজে আছে। তাহলে ডিফল্ট রেটটা দেখ মেবি অ্যারাউন্ড, হয়তো যদিও এই ডেটা হিসেবে পার্সেন্টেজটা অনেক হাই লাগছে, তবু ধরে নে এই এই স্ট্যাটাসটা কেমন, অ্যারাউন্ড 10 10 to 15% মতো ডিফল্ট রেট আছে, ঠিক আছে? এটাই যদি দেখ আমরা ডিলের দিকে যাই, যে কাস্টমার গুলো ডিলে করছে বা রিসেন্ট স্ট্যাটাসে তাদের ডিলে আছে, আমাদের কি হচ্ছে দেখ অনেক বেশি স্পাইক হচ্ছে, ঠিক আছে? যে কাস্টমার যত বেশি ডিলে করছে, তত কি হচ্ছে, পার্সেন্টেজ অফ ডিফল্ট হাই হচ্ছে। এবং এখানে গিয়ে দেখ অনেক মাস পরে, মানে অলমোস্ট অ্যারাউন্ড আফটার থার্ড মান্থ, ঠিক আছে, থার্ড মান্থ কি হচ্ছে, রেটটা আবার ডিক্রিজ করছে। তো নর্মালি কি হয়, যদি আমরা 90 ডেজ পর্যন্ত পেমেন্ট না করি, ঠিক আছে, কোনো ক্রেডিট কার্ড হোক, লোন হোক, যদি 90 ডেজ পর্যন্ত আমরা পেমেন্ট না করি, আহ, তখন কি হয়, সেই লোনটাকে বা কার্ডের বিলটাকে ডিফল্ট হিসেবে কনসিডার করা হয় নর্মালি, ঠিক আছে, ব্যাংকিং এর রেগুলেটরি বেসিসে। এবার এইখানে কি হয়, ব্যাংক কোনো লিগাল অ্যাকশন নিতে পারে। এবার যখনই ব্যাংক কোনো লিগাল অ্যাকশন নিতে পারে, তারপরে কি হতে পারে, কিছুটা রিকভারি হতে পারে। তো এখান থেকে আইদার ওই কাস্টমারটার রিকভারি করেছে, ঠিক আছে, হয়তো সেই কাস্টমারটা কোনো পেমেন্ট করে দিয়েছে, বা সেই কাস্টমারটার কোনো অন্য কিছু প্রপার্টি বা সামথিং মাধ্যমে সেই ক্রেডিটটাকে কি বলবো, ধর নিউট্রালাইজ করা হয়েছে, ঠিক আছে? তো কি হতে পারে, আফটার 3 মান্থস কিছুটা ডিফল্ট রেট কমতে পারে, রিজন বিহাইন্ড যে সেখানে কিছু অ্যাকশন হয়তো হয়েছে। এবং আম, যদি আফটার এ লং টাইমও যদি কাস্টমারের পেমেন্ট না পে হয়, দ্যাট মিনস ধরে নিতে পারে যে ও ডিফল্টই করবে, ও আর পে করতে পারবে না, ঠিক আছে? তো এই গ্রাফটাও মোটামুটি কিন্তু আমাদের সেই জিনিসটাই রিপ্রেজেন্ট করছে। তো এইভাবে আমরা কি করতে পারি, যে আমাদের যে ইন্টেনশন, যে একটা ইকোনমিক সেন্স বা ধর একটা বিজনেস সেন্স বা কাস্টমার বিহেভিয়ার, ঠিক আছে, সেই সেন্সটার সাথে যে আমাদের টার্গেট ভ্যালুটা আছে তার রিলেশন। ঠিক আছে, আমি ক্লাস আছে। ওকে, বুঝতে পারলি, আমরা যে টার্গেটের যে আম, কি বলবো, যে মিনিংটা বা রিলেশনটা, ঠিক আছে, এই ডেটাগুলোর সাথে আমরা কি করতে পারি, এভাবে লাইন গ্রাফস এর মাধ্যমে বা হিস্টোগ্রামের মাধ্যমে আমরা একটু আন্দাজ করতে পারি, বা আমাদের 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 যে ইন্টুইশনটা আছে সেটাকে ভেরিফাই করতে পারি, যে যেই থটটা আমরা বুঝি বা যে আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের মধ্যে আছে, সেটা কি রিয়েল লাইফেও এক্সিস্ট করছে, বা সেটাই কি রিয়েল লাইফে শো করছে।
তাহলে কি করব, তাহলে আমরা কনফিডেন্স পাবো যে হ্যাঁ আমাদের আন্ডারস্ট্যান্ডিং এবং ডেটা আমাদেরকে সেম কথাই বলছে। যদি আমাদের আন্ডারস্ট্যান্ডিং আর ডেটা সেম কথা না বলে তাহলে আমাদের ডিসিশনটা নিতে কঠিন হবে। বা হয়তো অনেক সময় আমরা কি করি, ডেটার রেজাল্ট অনুযায়ী আমরা ডিসিশন নিই। ইভেন ডেটার রেজাল্ট থেকে হয়তো আমরা ইনটিউশন ক্রিয়েট করি, হয়তো আমাদের ইনিশিয়াল ইনটিউশন নেই। ঠিক আছে। তো এই আন্ডারস্ট্যান্ডিংটা আমরা কিভাবে পাবো তাহলে? বিভিন্ন ধরনের প্লটিং এর মাধ্যমে বা ওয়ান টু ওয়ান গ্রাফের মাধ্যমে। ঠিক আছে। আবার আরেকটা দেখি দেখ, তাহলে এখানে আমরা আরেকটা প্লটিং এর দিকে যাচ্ছি, সেটা হচ্ছে রেট বাই এজ গ্রুপ। ঠিক আছে। তাহলে ডিফল্ট রেট বাই এজ গ্রুপ, তাহলে আমরা এজ এর সাথে ডিফল্ট রেটের একটা রিলেশন বোঝার চেষ্টা করব। তাহলে এটার জন্য দেখ আমরা কি করেছি, আমরা এজ গুলোকে না অ্যাকচুয়ালি মাল্টিপল গ্রুপে ভেঙেছি। ঠিক আছে। এবং হিস্টোগ্রামটাকেও, মানে এই বিনসটাকেও আলাদা আলাদা করে ভেঙেছি। ঠিক আছে। দেন এই দুটোর মধ্যে প্লট করার চেষ্টা করছি। দেখ ডাইরেক্টলি আমি প্লটেই যাচ্ছি। তাহলে এই প্লটটা দেখ, এক্স অ্যাক্সিসটা কি এজ গ্রুপ, ওয়াই অ্যাক্সিসটা কি ডিফল্ট রেট। এজ গ্রুপের মধ্যে আমরা তাহলে কিভাবে ব্রেক করেছি দেখ, 21 to 30, দেন 31 to 40, 41 to 50, এভাবে আমরা ব্রেক করেছি। এবারে এই ক্ষেত্রে দেখ, এটা হচ্ছে আর্লি স্টেজ। দেখ আর্লি স্টেজ মানে 21 to 30 নর্মালি কি হয় যে আহ, মানে নর্মালি ইউথরা হয়তো আইদার স্টাডি করছে বা খুব মানে আর্লি স্টেজ অফ জব আছে। ঠিক আছে। তো এই ক্ষেত্রে কি হয় অনেক সময় যে আম, সঠিকভাবে হয়তো ক্রেডিটটা ইউটিলাইজ করতে পারে না বা ওভার এক্সপেন্সেস করে। ঠিক আছে। অনেক সময় মানে ইয়াং ছেলে মেয়েরা অনেক সময় কি হয় ওভার এক্সপেন্স করে, বাজেট ঠিক করে করে না, তার জন্য কি হয় ডিফল্ট রেটটা অনেক হাই হয়। এবার ধীরে ধীরে একটু যখন ম্যাচুরিটি আসে তখন কি হয়, তখন বাজেটিংটা হয়তো বেটার হয়, বা ইনকামটাও হয়তো অনেক বেটার হয়। এবং এই এজে আস্তে আস্তে নর্মালি কি হয়, ডিফল্ট রেটটা অনেক কমে যায়। ঠিক আছে। এবং দেন যখনই এজ আরো বাড়তে থাকে নর্মালি কি হয়, ডিফল্ট রেট আরো বাড়তে থাকে, কারণ একটা বয়স পরে ইনকাম হয়তো কমে যেতে থাকে বা লাইবিলিটি হয়তো এত বেশি হয়ে যায় যে মানুষ তার ক্রেডিটের যে বিলগুলো আছে সঠিক সময় হয়তো পে করতে পারে না। এই ধরনের ডেটা থেকেও কিন্তু আমরা কিছুটা ইনটুইশন ক্রিয়েট করতে পারি বা হিউম্যান বিহেভিয়ার বা কাস্টমার বিহেভিয়ারকেও জাজ করতে পারি। বুঝতে পারছিস তোরা? হ্যাঁ, পারতেছি। অথচ তুমি বলতে পারবে 60+ এজে এত বেশি ডিফল্ট রেট কেন? কি রিজন হতে পারে? দেখ, তাহলে আমি এই এই জিনিসটা মনে রাখিস, একটা ডেটা অ্যানালাইজ করার জন্য কয়েকটা স্টেপ আছে এবং কয়েকটা রিকোয়ারমেন্ট আছে। ঠিক আছে। ফার্স্ট কি, যেটা আজকে প্রথমেই বললাম যে আমরা ডেটা দরকার। ঠিক আছে। ফার্স্ট ডেটা দরকার। সেকেন্ড কি, এই ডেটাটাকে মিনিংফুল ফিগার বা ভিজুয়ালাইজেশনে আমাদেরকে দেখতে হবে। এইবার সেটার জন্য ধরো আমরা কোডিং এর মাধ্যমে বা এক্সেল এর মাধ্যমে আমরা কিছু প্লটিং ক্রিয়েট করলাম। ঠিক আছে। সেটা গেল আমাদের সেকেন্ড স্টেজ, ডেটাটাকে আরো বেটার বোঝার জন্য। থার্ড স্টেজ, আমাদের মধ্যে ক্যাপাবিলিটি থাকতে হবে যে আমরা ওই প্লটিংটা দেখে কোনো আহ মানে ওই প্লটিংটার অ্যাকচুয়াল মিনিং বুঝতে পারছি। ঠিক আছে। বা বলতে পারি যে ওই প্লটিংটা দেখে আমরা ডেটাটার মানে আরো ডিপে যেতে পারছি। ঠিক আছে। শুধু এরকম না যে এই ডেটাটা দেখলাম মানে এর মধ্যে এর আর এর মধ্যে এই রিলেশন, কিন্তু এটার মাধ্যমেই হয়তো আমরা আরেকটা ইনটিউশনে যাব। হয়তো এটার মাধ্যমেই আমরা আমাদের মাথায় আরেকটা থট আসবে যে আচ্ছা এটা এরম হচ্ছে, তাহলে এইটাই হয়তো আরেকটা আরেকটা জিনিসের জন্য হতে পারে, বা এই এরপরে হয়তো আমাকে আরেকটা জিনিস দেখা উচিত। ঠিক আছে। তো এই যে ইনটিউশনটা, কানেকশন গুলো আমাদেরকে কিন্তু বিল্ড করতে হবে। ঠিক আছে। তো আজকে যেমন দেখ আমরা অনেকটা তোদেরকে প্লটিং দেখাচ্ছি বা এক্সপ্লোরেটরি অ্যানালিসিস দেখাচ্ছি, কিন্তু তোরা হয়তো এটাও রিয়েলাইজ করছিস, যেমন তোদেরকে আমি ডেসক্রিপশনটা প্রথমে বোঝালাম, তার অনেক কিছু হয়তো তোরা ডাইরেক্টলি নিতে পারলি না। তো আমাদের এখনো লার্নিং গ্যাপ আছে। ঠিক আছে। আমাদের লার্নিং গ্যাপ আছে এবং ওটা আমরা আহ, আমাদের যে অবজেক্টিভে আছে সেই অবজেক্টিভ অনুযায়ী যাব। তার আগে হয়তো আমি তোদেরকে অনেক কিছু দেখাচ্ছি, বাট
এই জিনিসটা যে মানে বোঝার জন্য, ঠিক আছে, এইখান থেকে মিনিংফুল ডিসিশন নেওয়ার জন্য আমাদের আরো অনেক প্রি রিকুইজিট আছে, যেটার উপরে কিন্তু আমাদেরকে ফোকাস করতে হবে। এই এবং সেই প্রি রিকুইজিটটা কিসের কিসের উপরে নির্ভর করছে? তাহলে ডেফিনেটলি ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স এবং ফিনান্স, এই তিনটা টপিকই আমাদের কিন্তু বেসিক ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, আমরা যতক্ষণ পর্যন্ত আরো ডিপে যাব না এই তিনটা টপিকে, আমরা বেটার ডিসিশনে যেতে পারবো না। আমাদের কোডিং যতই ভালো হোক না কেন, আমরা বেটার ডিসিশনে নিতে পারবো না, কারণ আমরা ডেটা দেখেও, ভিজুয়ালাইজেশন দেখেও আমরা বুঝতে পারবো না যে এটা কি মিন করছে। বোঝা গেল আমার কথাটা, নবস্মিতা? হ্যাঁ। ওকে। হ্যাঁ বল, অর্চেশমান কিছু বলছিলি, বল, সরি। এই অ্যান্সারটা পারছে না, ডিফল্টের ব্যাপারটা যেটা। একটু ভাব, বুঝছিস, আমার মনে হয় দেখ, এটা ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ছবি থেকে তুই কি আরো নিউ মিনিং বের করতে পারছিস, সেটাই তোকে ভাবতে শেখাবে, প্লাস নেক্সট স্টেজটা শেখাবে, বুঝছিস। মানে সাপোজ, মানে তোরা ভাবতো এই যে ডেটাটা দেখতে পাচ্ছিস, এই ডেটাটা দেখে ব্যাংক কি ডিসিশন নেবে? একটা ব্যাংকের কাছে যদি এই ডেটাটা থাকে, তাহলে অ্যাজ এ ব্যাংক তুই ভাব যে তুই ব্যাংকের ম্যানেজার, এই ডেটাটা তুই দেখতে পাচ্ছিস, তাহলে এই ডেটাটা দেখে তুই কি ডিসিশন নিবি? তাহলে একটা ধর, আহ, তিনটা কাস্টমার গেল ব্যাংকে, একটা কাস্টমার এজ 25 ইয়ার্স, একটা কাস্টমার এজ 35 ইয়ার্স, একটা কাস্টমারের এজ 60 ইয়ার্স। ঠিক আছে, ধর সবার সিভিল স্কোর, যেমন তোরা বললি যে সিভিল স্কোর সম্পর্কে জানিস, ধরে নে তিনজনেরই সিভিল স্কোর সেম, এবং তিনজনেরই 5 লাখ করে লোন লাগবে, এবং তুই একজনকেই দিতে পারবি, তাহলে তুই কোন কাস্টমারটাকে লোনটা দিবি? 30 to 40 এজ গ্রুপের চেয়ে, আবার বল। মানে সেকেন্ডটা যে এজটা বললা, ফোর্টি সেকেন্ড এজ ফাইভ গ্রুপটা, তাই না? 35, তাহলে 35 কোথায় পড়ছে? হুম 31 থেকে 40। তাহলে আমাদের ডেটা কি বলছে? যে 31 থেকে 40-র যে ডিফল্ট রেটটা খুবই কম, তাই না? তাহলে এজ হচ্ছে একটা ফিচার, বুঝছিস? তাহলে এজ হচ্ছে একটা ফিচার, যে ফিচার দিয়ে ব্যাংক ডিসিশন নেয়। কিন্তু মানে অ্যাজ এ নর্মাল কাস্টমার, আমরা কখনো ভাবি যে ব্যাংক আমাদের এজ হিসেবে আমাদেরকে লোন দিতে পারে? বুঝতে পারলি আমার কথাটা? হুম ঠিক আছে, তাহলে এরকম ইন্টারনাল প্রচুর ফিচার আছে ব্যাংকের কাছে, আমরা হয়তো জানিও না যে ওটার উপরে ডিপেন্ড করে আমাকে লোন সে দিতে পারে বা নাও দিতে পারে। এইগুলোই হচ্ছে হিডেন, কি বলবো, আম ব্যাংকের অ্যাসেট, বুঝছিস? যে এই ইনফরমেশন গুলো ব্যাংকে সাহায্য করে নিজের ডিফল্ট রেটটাকে কমিয়ে রাখা। কারণ ব্যাংক যদি খারাপ কাস্টমারকে বেশি বেশি লোন দেয়, তাহলে কি হবে? তাহলে ব্যাংক ডুবে যাবে তো। বোঝা গেল অর্চিস ম্যান? আরেকবার বলো। আমি বললাম যে আচ্ছা, ওই ডেটাটা নিয়েই বলি। দেখ, প্রথমে এজটা কত কত ছিল? 25। তাহলে 25 কোথায় পড়ছে দেখ তো? ফার্স্ট এজ গ্রুপের মধ্যে পড়ছে, 21 থেকে 30, হুম তাই তো? তাহলে হুম ওখানকার ডিফল্ট রেটটা কত? অ্যারাউন্ড 22.5 ধর, হুম এত পার্সেন্ট, 22.5%। হুম এবার দেখ 31 থেকে 40, মানে আমার সেকেন্ড এজটা কত ছিল? 35। তাহলে সেটা 31 থেকে 40 এজে পড়ছে। তাহলে এই হুম এজ গ্রুপের মধ্যে তাহলে ডিফল্ট রেট কত হবে দেখতো? মানে অ্যারাউন্ড, আমি যদি বলি তাহলে 20%-এর মতো, বা 20 পয়েন্ট সামথিং, হুম তাই তো? হুম হুম দেন নেক্সট এজ কত বললাম? 45 কোথায় বললাম, তাই তো? হুম তাহলে সেটা পড়বে দেখ 41 থেকে 50। তাহলে তার ডিফল্ট রেট কত? অ্যারাউন্ড 5। 23.3 মতো, বা 5, হুম তাই তো? হুম হুম তাহলে এবার তোর কাছে যদি কন্ডিশন এরমই থাকে যে তুই একজনকেই লোন দিতে পারবি, সবার সিভিল স্কোর সেম, তাহলে তুই কাকে লোন দিবি? যাকে লোন দিলে তোর মনে হবে যে ডিফল্ট হওয়ার চান্স কম, তাই না? হ্যাঁ। তাহলে হুম তুই 35 এজের পার্সনকে চুজ করবি। হ্যাঁ হ্যাঁ। বোঝা গেল ব্যাপারটা? তাহলে ডেটা হুম থেকে হুম হুম ডিসিশন, এটাই এটার মানে, বুঝছিস? আমাদের আমাদের ক্লাসটার, মানে ক্লাসটা দেখবি নামও মিটিং এ সেটাই। লেখা আছে ডেটা টু ডিসিশন, তাই না? তাহলে হুম আমাদের হুম অ্যাকচুয়াল অবজেক্টিভটা হচ্ছে এটাই, ঠিক আছে? কিন্তু এই ডেটা টু ডিসিশন করার জন্য
প্রচুর রিকোয়ারমেন্ট আছে, বুঝছিস, প্রচুর রিকোয়ারমেন্ট আছে। সেটা আমরা ধীরে ধীরে যাব। দেখ, ওভার এক্সাইটেড হইস না যে এগুলো দেখে তোরা ডিসিশন নিয়ে নিতে পারলি। কারণ আমি আবারও বলছি, আমাদের অনেক খামতি আছে, আগে সেটার উপরে ফোকাস করতে হবে। ঠিক আছে? এই জিনিসগুলো আমি তোদেরকে দেখাচ্ছি, তার রিজন হচ্ছে তোরা যেন একটু রিলেট করতে পারিস যে আমাদের ফাইনাল অবজেক্টিভ কি, আমরা ফাইনালি কোথায় পৌঁছাতে চাই। আর এটা জাস্ট ইডিএ, তাই না, এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস, এখন আমরা মডেলিং এ পৌঁছাইনি, বুঝছিস। আমরা যেদিন মডেলিং এ পৌঁছাবো সেদিন আমরা নিজেই সিভিল স্কোরের মতো একটা স্কোর তৈরি করব। বোঝা গেল অর্চিষ্মান? মানে সিভিল স্কোর কি বুঝলাম। এবং সিভিল স্কোর কেন বা কিভাবে তৈরি হয়, সেই ধরনের মডেলিং এ আমরা পৌঁছাবো। সেটা আমাদের ফাইনাল অবজেক্টিভ, কিন্তু তার আগে আমাদের প্রচুর রিকোয়ারমেন্ট আছে। ওকে, প্রত্যয়ী, কোনো কোশ্চেন? নবস্মিতা? না, নেই। রিলেট করতে পারছিস কি, এটা বল আগে। রিলেট করতে হুম পারছিস একটু হুম, হলো? পারছি। হুম। দেখ, এবার তুই ভাব, এখানে তো আমরা একটা ছোট্ট ডেটা ধর অনলাইন থেকে ডাউনলোড করলাম, ব্যাংকের কাছে কত ডেটা থাকে ভাব। তাহলে এবার যদি ব্যাংকের কাছে প্রচুর ডেটা থাকে এবং সেই ডেটাটা যদি বলে যে ধর 30 থেকে 40 এজে যারা আছে তাদের ডিফল্ট রেট খুব কম, তাহলে ব্যাংক কেন দিবে না তাদেরকে লোন বা ক্রেডিট কার্ড? বোঝা গেল কথাটা? তবে এটাও মনে রাখতে হবে যে এজ মানে একটা ক্রাইটেরিয়া, বাট নট নেসেসারি শুধু এজ দেখেই দিয়ে দিবে, তাই না? এবার এটাও তো হতে পারে, মানে নেক্সট নেক্সট একটা লাইন অফ থট ধর, যে সেম কোশ্চেনটা আমি যেমন বললাম যে একজনের এজ 25, একজনের 35, একজনের এজ 45। এবার নেক্সট কোশ্চেন ভাব, যে আমি বললাম যে যার এজ 25 তার অ্যানুয়াল স্যালারি 1 CR, 1 crore। যার এজ 35 তার অ্যানুয়াল স্যালারি 5 লাখ। এবং যার এজ 45 তার অ্যানুয়াল স্যালারি 5 CR, 5 crore। তাহলে কি করবি? রিপিট করবো সাত কোশ্চেনটা? পার্সেন্টকে দিবি। তাহলে আমরা কি বললাম দেখ, যে 25 যে আছে তার তার জন্য কত বললাম আমরা? 1 CR, তাই না? Sorry। আর 35-এ বললাম 5 লাখ, এবং 45-এ বললাম আমরা 5 CR। এবার এই ডেটাটা দেখে বল আমাকে যে তাহলে কাকে লোন দিবি। ওই অ্যামাউন্টটা 45। কি, কিসের? তার ইনকাম, ইনকাম, ও, হ্যাঁ, অ্যানুয়াল ইনকাম, আচ্ছা। বুঝছিস? এটা হচ্ছে অ্যানুয়াল ইনকাম। তাহলে বল কাকে লোন দিবি? অর্চিত, কি বলছিস? আমি তো 45 ভাবছি। 45-এ দিবি, ডেফিনেটলি 45-এ দিবি, তাই না? হুম। রিজন আর হচ্ছে তার রিপেইং ক্যাপাসিটি বেশি আছে। ব্যাস, ঠিক আছে। এবার তুই ভাব, তাহলে আমি দেখ একটা কি বললাম, এজ বললাম, তাই না? তাহলে এজ একটা ক্রাইটেরিয়া হলো, তাই তো? বুঝছিস? মানে দাঁড়া, হুম। এটাকে আমি সাজিয়ে দিই। তাহলে এজ এন্ড ইনকাম ধর বললাম আমি প্রথমে, তাই তো? এজ, ইনকাম। এবার আমি আরেকটা জিনিস অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে ধর লাইবিলিটি বা ইএমআই, ধর তার এক্সিস্টিং ইএমআই। ঠিক আছে? ইএমআই, হুম। হুম। এটুকু বুঝতে অসুবিধা হচ্ছে না তো? তাহলে তিনটা ডেটা দিচ্ছি ধর এবার। তাহলে আমি কি বললাম? ইএমআই। এবার যার 1 CR আছে, ধর তার ইএমআই হচ্ছে 25K, মানে এক্সিস্টিং ইএমআই। ঠিক আছে? যার 5 লাখ আছে তার ইএমআই হয়তো 0। আর যার 5 CR আছে তার ইএমআই হয়তো ধর 10 লাখ। ঠিক আছে? হুম। তাহলে কি, আবার তুই ডিসিশনটাকে চেঞ্জ করতে পারিস, হুম, হ্যাঁ কি না? নিশ্চয়ই। তাই হুম। না? তাহলে তুই ভাব, তাহলে এটা তো জাস্ট তিনটা আমি ফিচার বললাম, তাহলে একটা ব্যাংকের কাছে হুম। কত হুম। ধরনের ফিচার আছে। তাহলে অনেকগুলো প্যারামিটারের উপর জাজ করবে। এতগুলো প্যারামিটারের উপরে জাজ করবে। তাহলে এতগুলো প্যারামিটারের উপরে আর এতগুলো কাস্টমারের উপরে যদি জাজ করতে হয়,
তাহলে কি কেউ ওটাকে ম্যানুয়ালি করতে পারবে? না। একটা ব্যাংকের কাছে কারোর কাস্টমার আছে, তাই না? তো হুম। এক এক কারোর মানে যদি কাস্টমারও থাকে জাস্ট ওয়ান ইয়ার, তাহলে এই ডিসিশনটা কি সে নিতে পারবে ম্যানুয়ালি কোনোদিনও? না, বুঝছিস? ইম্পসিবল। ইম্পসিবল, তাই না? তাহলে কি দরকার? সিস্টেমেটিক ডিসিশনস। এই সিস্টেমেটিক ডিসিশনস কে দিবে? সিস্টেমেটিক ডিসিশন দিবে মডেলস, সিস্টেমেটিক মডেলস, ফাইন্যান্সিয়াল মডেলস, মেশিন লার্নিং মডেলস। তোরা বুঝতে পারছিস নিডটা কোথায়, কেন একদম। মডেলের প্রয়োজন? হুম। কেন একটা ব্যাংক ম্যানেজারের থেকে বেশি একটা ডেটা সায়েন্টিস্ট স্যালারি পায়? ঠিক, ঠিক, ঠিক। বোঝা গেল না অস্মিতা? হ্যাঁ। ঠিক আছে। তো এই হচ্ছে আসল ম্যাজিক, বুঝছিস? যে এটা আমি বলবো কাইন্ড অফ এ পাওয়ার, বুঝছিস? যে তুই জাস্ট উইথ এ পাইথন প্রোগ্রামিং crores অফ কলামস রোজ হ্যান্ডেল করতে পারবি, তার বিভিন্ন রিলেশন চেক করতে পারবি, বিভিন্ন মডেল তৈরি করতে পারবি, এবং তুই ডিসিশনও নিতে পারবি ফ্রম দা আউটপুট। ঠিক আছে? এই জিনিসটা ফার্স্ট ম্যানুয়ালি পসিবল না, সেকেন্ড উইদাউট ডেটা পসিবল না, থার্ড উইদাউট টেকনিক্যাল নলেজ, উইদাউট ফাইন্যান্স নলেজ, উইদাউট স্ট্যাটিস্টিক্যাল নলেজ, উইদাউট ম্যাথামেটিক্স পারবি না। ঠিক আছে? অ্যান্ড দ্যাটস দ্য রিজন, বুঝছিস, দ্যাটস দ্য রিজন এই কোর্সটা চারটা জিনিসকে কম্বাইন করে। ফার্স্ট, কম্পিউটার সায়েন্স, বা যেটাকে আমি তোদেরকে শুধু প্রোগ্রামিং বলছি। ঠিক আছে? সেকেন্ড, ম্যাথামেটিক্স। থার্ড, স্ট্যাটিস্টিক্স। ফোর্থ, ইকোনমিক্স বলবো না, ফাইন্যান্স বলবো। ঠিক আছে? তাহলে এই চারটার কম্বিনেশন আমাদের দরকার টু বিকাম এ গুড ডেটা সায়েন্টিস্ট, মেবি এ রিসার্চার, ঠিক আছে, মেবি এ বিগ ফিনটেক স্টার্টআপ স্টার্টআপ পার্সন, ঠিক আছে, এন্টারপ্রেনার। তো এই চারটা জিনিস তোরা যদি অ্যাচিভ করতে পারিস সাইমালটেনিয়াসলি, ঠিক আছে, এন্ড আমি এইটুকু জানি, দেখ, এখন পর্যন্ত তোদেরকে আমি যতটা পড়িয়েছি, আমার মনে হয় না কোনোটা জিনিস শেখা কঠিন। বাট প্রবলেম হচ্ছে তোরা একটাও কিন্তু কোনো হজম করতে পারিস নাই। ঠিক আছে? হজম করতে পারিস নাই ইন দ্য সেন্স, আমি বলছি তোরা বুঝতে পারছিস, কিন্তু তোদেরকে যদি আমি সেম জিনিসটা পরে না দেখে করতে বলি না, তোরা করতে পারবি না। আর এই ল্যাকিংটা তোদেরকে কিন্তু কনফিডেন্স বানাবে না, ঠিক আছে, কনফিডেন্স তৈরি করবে না। সো বিফোর আই গো বিয়ন্ড ইয়োর লিমিট, ঠিক আছে, মেক শিওর যে আমরা এখন পর্যন্ত যা যা শিখলাম সেটার থেকে কতটা আউটপুট বা কতটা লার্নিং আমরা নিতে পারছি। আমি এখন পর্যন্ত যতটা জিনিস দেখাচ্ছি, আমার মনে হয় একটা বেসিক অ্যানালিস্ট হওয়ার জন্য, একটা অ্যানালিস্ট হওয়ার জন্য আমি বলছি তো, যে কোনো একটা ফাইন্যান্স কোম্পানিতে অ্যানালিস্ট হওয়ার জন্য যে বেসিক নলেজটুকু দরকার, টেকনিক্যাল নলেজ, আমি তোদেরকে অলরেডি দিয়েছি, অলরেডি দিয়েছি। ঠিক আছে? এবং খুব কনফিডেন্টলি বলছি। কিন্তু প্রবলেমটা হচ্ছে তোরা এখনো কিন্তু, মানে আমি এইটুকু শিওর না যে তোরা কতটা মানে কোডটা নিয়ে খেলছিস। কারণ যতক্ষণ না তোরা কোডটা নিয়ে খেলবি, ততক্ষণ পর্যন্ত তোরা কনফিডেন্ট ফিল করবি না, ততক্ষণ তোদের মনে কিউরিয়াসিটি আসবে না যে আমি নতুন কি করতে পারি। ঠিক আছে? তো এই জায়গাটাতে একটুখানি তোদেরকে পরিশ্রম করতে হবে। আর টুডে অনওয়ার্ডস আমি তোদেরকে কোশ্চেন দিব, প্রোগ্রামিং কোশ্চেন দিব, অ্যান্ড মেক শিওর উইদাউট চ্যাট জিপিটি, উইদাউট এনি ইন্টারনেট, ইউ আর এবল টু অ্যান্সার দোজ কোশ্চেন্স। ঠিক আছে? নট অনলি অ্যান্সার, এটাকে এইভাবে ভাববি না ইটস ইয়োর হোমওয়ার্ক, না, ইটস ইয়োর অপরচুনিটি টু লার্ন অ্যান্ড ট্রাই অ্যাজ মাচ অ্যাজ পসিবল অর এক্সপেরিমেন্ট অ্যাজ মাচ অ্যাজ পসিবল। ঠিক আছে? সো টুডে অনওয়ার্ডস হোমওয়ার্ক থাকবে, কোডিং এর হোমওয়ার্ক থাকবে, এবং নট অনলি কোডিং, আই এক্সপেক্ট দ্য ম্যাথমেটিক্যাল অর দ্য ফাইন্যান্সিয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যাজ ওয়েল। হয়তো হবে না, হয়তো পুরোটা বুঝতে পারছিস না, হয়তো আহ নিজেদের সাথে ডিসকাস করছিস, চলবে। ঠিক আছে? নিজেদের সাথে ডিসকাস করে বোঝার চেষ্টা করছিস, বা যেমন আমি তোদেরকে অলরেডি দেখালাম, যেটা আমরা যদি ইউসিআই ডেটা নিয়ে কাজ করি, পড়, এখান থেকে পড় না, ডিটেলস গুলো পড়, অ্যাজ মাচ অ্যাজ পসিবল ডিটেলস গুলো বোঝার চেষ্টা কর, নিজের মতো করে বোঝার চেষ্টা কর।
এবং তারপরেই ওর উপরে কাজ কর। যতক্ষণ তোরা বুঝতে পারছিস না কাজ করতে হবে, আগে বোঝ। ডেটা বোঝা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ যতক্ষণ পর্যন্ত ডেটা বুঝবি না ততক্ষণ পর্যন্ত খেলতে পারবি না। ঠিক আছে, মেক সেন্স করবে না। ওকে, এনি কোশ্চেন টিল নাও? আমার মনে হয় এটাকে আমি ইগনোর করতে পারি, বাকিগুলোকে এই মুহূর্তে ইগনোর করা যেতে পারে। আজকের জন্য আমার মনে হয় এটা সাফিসিয়েন্ট, ঠিক আছে, অনেকটা কভার করা হলো। আর এটা হজম করতে তোদের টাইম লাগবে, মানে হতে পারে দেখতে ছোট মনে হচ্ছে, বাট আই থিঙ্ক তোদের এটাকে মানে ভিতরে নিতে একটু সময় লাগবে। তো বল, কারো কোনো কোশ্চেন বা কোন ডাউট মানে এখন পর্যন্ত বা ফর ফিউচার? নবস্মিতা? মেবি লেট মি আস্ক, আমি জানি একটু ডিসকন্টিনিউটি ছিল ক্লাসের মধ্যে, লাস্ট টু লাস্ট উইক আমরা ঠিকঠাক করে করতে পারিনি, বাট অ্যারাউন্ড 1 মান্থ আমরা ক্লাসটা কভার করলাম। এই ক্লাস থেকে এখন পর্যন্ত যতটা আমরা কভার করেছি, আমাকে তিনটা লার্নিং বল সবাই, এবং তিনটা এরিয়া ইমপ্রুভমেন্ট বল, অ্যান্ড তিনটা সাইট যেটা তোদের মনে হয় নিজেকে ইমপ্রুভ করা উচিত। মানে ফার্স্ট তোরা যে কোনোটা দিয়ে শুরু করতে পারিস। তিনটা বললাম কি, তিনটা কি শিখলি, মানে সামথিং দ্যাট ইউ ফিল ইম্পর্টেন্ট অর ওয়াজ নট অ্যাভেলেবল আউটসাইড। থ্রি লার্নিং, থ্রি এরিয়া অফ ইমপ্রুভমেন্ট, যেটা আমরা এরিয়া অফ ইমপ্রুভমেন্ট ইন দ্য সেন্স যে যেটা আমরা সবাই মিলে বেটার করতে পারি, অ্যান্ড থ্রি এরিয়া অফ ইমপ্রুভমেন্ট ফর ইয়োর সেলফ। ঠিক আছে, যে তোদের মনে হয় এই তিনটা জিনিস তোদের ইমপ্রুভ করা উচিত। অ্যান্ড আই উইল রিকোয়েস্ট নবস্মিতা টু গো ফার্স্ট। নবস্মিতা? প্রথমে তো আহ, তিনটা জিনিস যেটা শিখলাম প্রথম থেকে, ডে 1 থেকে বলতে গেলে, ওই কম্পাউন্ড ইন্টারেস্টের ওখানে যেরকম, মানে বেশিরভাগই আমাদের আগে করা ছিল, কিন্তু যেরকম কেগার আর ওগুলো নতুন কনসেপ্টস ইন্ট্রোডিউস হলো। তারপর তাহলে একটা জিনিস আহ, আমি দেখলাম যে আমার ক্লাস 10-এর নলেজ থেকে আমরা একটু এক্সটেন্ডেড ইউজ কেস দেখলাম, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, নেক্সট। আহ, এবং তারপর আই থিঙ্ক অন্যরা চাইলে হেল্পও করতে পারিস, কারণ অনেকটা হতে পারে যে সিমিলার পয়েন্টস হতে পারে, তো অন্যরা চাইলেও হেল্প করতে পারিস, বাট নবস্মিতা গোয়ার। তারপর সেকেন্ড। দে বাবল, টেক ইউর টাইম, ডোন্ট ওয়ারি। অন্যরাও বলতে পারিস। সেকেন্ড পয়েন্ট, ডিফারেন্ট ফ্রম ফার্স্ট পয়েন্ট। এই যেরকম আমাদের স্কুলে পাইথন নিয়ে সেরকম আর কিছু বলেনি, আমরা জাভা আর একটু C++ ওসবে বেশি ফোকাস ছিল। তো পাইথনের বেসিক্স গুলো। ঠিক আছে, পাইথন ইন্ট্রোডিউস হলো ধর তো লাইফে, তাই তো? মানে এটা দিয়ে হ্যাঁ, এটাকেই ধরে নিলাম যে পাইথন ইন্ট্রোডিউস হলো তোদের লাইফে, সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট, অস্মিতা, নবস্মিতা? অর্চিষ্মান? আমারও দাদা আহ, বাকিদের মতো সিমিলারই, বাট বাই ডিফল্ট আমি কিছুদিন ক্লাস করে নাই। বাট হ্যাঁ, যে আমার কাছেও পাইথন একটা ফাউন্ডেশন নিয়ে আসতেছে, যেটা আগে হয়তো জানতাম না, সেটা একটা নতুন
আহ জায়গা বিল্ড করতেছে। আমি কিছু ভিডিওস দেখছিলাম তোমার, যেখানে নামপাই পান্ডাসকে তুমি ইন্ট্রোডিউস করাইছিলা, তো ওগুলাও কন্টিনিউ করব। তো এটা একটা থিং যে নিউ জানলাম একটা। আর ইমপ্রুভমেন্ট বলতে প্রিভিয়াস যে ক্লাসগুলো মিস হয়েছে সেগুলা আবার আমাকে কন্টিনিউ করে আবার কোডে ফিরতে হবে। দ্যাটস অল। ওকে, বাকিরা? তারপর ডেটা নিয়ে যেরকম সর্টিং ফিল্টারিং ওগুলো আগে করিনি, হুম। ওটা ছিল। আর ডেটা হ্যান্ডলিং করলি তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওকে। আর উইকনেস বা এরিয়া অফ ইমপ্রুভমেন্ট? আমার মনে হয় হ্যাঁ, বলবো। আই থিঙ্ক কোডিং এ বেশি টাইম দিতে লাগবে প্র্যাকটিস করার হ্যাঁ, জন্য, সেম। অতটা হচ্ছে না। হুম। আর আর কিছু প্রত্যয়ী? দেখ, আমি আম, আমার তরফ থেকে দু তিনটা পয়েন্ট বলি। ফার্স্ট পয়েন্ট, তোরা হোয়াটসঅ্যাপ গ্রুপে ভীষণ ইনঅ্যাক্টিভ, যেটা আমার ভীষণ প্রবলেম হয়। ইভেন তোদেরকে আজকে আমি রিমাইন্ডার পাঠাইছি, আমি পরে চেক করে দেখলাম একজনও চেক করেনি, মানে মেসেজটাই দেখেনি। ঠিক আছে? ইনঅ্যাক্টিভ যদি থাকিস তাহলে কমিউনিকেশন বিগড়ে যাবে, এবং কমিউনিকেশন বিগড়ে যাওয়া মানে আমরা কুইক ডিসিশনস নিতে পারবো না। মানে এরকম অনেক সময় হতে পারে যে আমার একটা এক্সট্রা ক্লাস আমি নিতে চাচ্ছি, তোদেরকে আমি ফ্রি আছি, এবার টাইম বের করা অনেক কঠিন, কিন্তু তার মধ্যে যদি আমরা টাইম বের করতে পারি এবং তোরাও যদি ফ্রি থাকিস, তাহলে আমরা একটা ক্লাস করাতে পারি। এবার তোরা যদি রেসপন্স না করিস তাহলে আমি করাতে পারবো না, বা ডিসিশনে আসা যাবে না যে কখন করলে ভালো হয় বা করা যাবে কিনা। ঠিক আছে? এই একটা পয়েন্ট আমি খুব ফিল করছি, আমার ভীষণ মানে মনে হচ্ছে যে এটা আমাদেরকে আরো বেশি প্রবলেমে ফেলবে যদি এটা কন্টিনিউ হয়। সেকেন্ড পয়েন্ট, আমি জানি না রিজন কি, বাট আমি তোদেরকে খুব বেশি মোটিভেটেড দেখি না। ঠিক আছে? মানে যে মোটিভেশনটা দরকার, দেখ, হতে পারে তোদের কাছে এটা ফিল হতে পারে যে এটা একটা আমার জন্য অপশনাল ব্যাপার, এটা তো আমাকে পরীক্ষায় পাস না করলে বা মার্কস না পেলে আমার জীবনে কিছু হবে না। তো হতে পারে দ্যাটস এ রিজন। ঠিক আছে? তোরা ওয়েল মোটিভেটেড না, ফার্স্ট। সেকেন্ড, দেখ, একটা জিনিস আমি খুব পরিষ্কার করে বুঝি, কারো কোনো কোশ্চেন নেই মানে সে কিছু করেনি। ঠিক আছে? তোরা যদি করিস, এক্সপেরিমেন্ট করিস, যেগুলো আমি বলছি সেগুলো যদি করিস, তাহলে তোদের কোশ্চেন আসবেই আসবে, তোরা আটকাবি আটকাবি। ঠিক আছে? তোরা মনে কর, আমার মনে হয় নবস্মিতা কে যেদিন আমি নবস্মিতার নোটবুকে কোড গুলো করাচ্ছিলাম, আমরা কিন্তু বারবার আটকাচ্ছিলাম, তাই না? কোথাও হয়তো আমরা একটা ছোট্ট একটা প্রিন্ট লিখতে ভুলে গেছি, তাই তো? মানে দুটো জিনিস পর পর লিখছি আর আমরা এক্সপেক্ট করছি যে প্রিন্ট দুটোই প্রিন্ট হবে, কিন্তু হয় না প্রিন্ট, তাই তো? প্রিন্ট লিখতে হয় যদি আমরা পর পর লিখি। বা বেসিক বেসিক জিনিস, যখন আমরা কোডটা নিজের হাতে করি না, তখন আমরা আমাদের ভুলগুলো রিয়েলাইজ করি এবং ওখান থেকে আমাদের লার্নিংটা আরো বেশি হয়। মানে আমি তোদেরকে দেখিয়ে দিলাম, ও আচ্ছা এটা করলেই হয়ে যায়, কিন্তু ওই ও আচ্ছা এটা করলে হয়ে যায়, এটা ব্রেনে সেট হওয়াটা না এত সোজা না। তোদেরকে নিজের হাতে করতে হবে। যতক্ষণ পর্যন্ত তোরা নিজের হাতে করবি না, ততক্ষণ পর্যন্ত তোরা নিজে কনফিডেন্ট ফিল করবি না। ঠিক আছে? তোরা সহজ না কঠিন এই জাজমেন্টটাই করতে পারবি না যতক্ষণ না পর্যন্ত তোরা নিজের হাতে করছিস। ঠিক আছে? সবকিছু মনে হবে হ্যাঁ ঠিক আছে দাদা বলেছিল, এরমই হয়, হয়ে যাবে। আইদার এটা ফিল হবে হ্যাঁ হয়ে যাবে, আইদার এটা ফিল হবে দাদা এত ফাস্ট ফাস্ট যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। এই দুইটার মধ্যে একটা ফিল হবে, কিন্তু দুটোই আমাদের জন্য উপকার না। ঠিক আছে? দুটোই আমাদের ক্ষতি করবে। সো আইদার আমি ট্রাই করি এবং বোঝার চেষ্টা করি জিনিসটা কঠিন কিনা, যদি কোথাও আটকাই আমি তারপরে নেক্সট ক্লাসে গিয়ে জিজ্ঞেস করি, বা আমি নিজে রিসার্চ করি। তোরা কর না, এমনি ইন্টারনেটে গুগল সার্চ কর, কোনো একটা টপিকে আটকালি ওখানে গুগল সার্চ কর, গুগল সার্চ কর, ওখান থেকে শেখার চেষ্টা কর। নট নেসেসারিলি ওখান থেকে অ্যান্সার খুঁজে বের করে লিখে নে, না, ওখান থেকে বোঝার চেষ্টা কর কেন এটা কাজ করলো না, এখানে প্রবলেমটা কি হলো।
ঠিক আছে? এই ধরনের কোশ্চেনে তোদের ফোকাস করতে হবে। তোরা ইভেন চ্যাট জিপিটিও যদি ইউজ করিস, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আগে বোঝার চেষ্টা কর লার্নিংটা ভুল থেকে শুরু হবে। ঠিক আছে? মানে সব ওই চ্যাট জিপিটি থেকে টিক 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 করলে হবে না, যে এটাও হয়ে গেল ওটাও হয়ে গেল এটা হলো না। ভুলগুলো বোঝার চেষ্টা কর, ওর ইন্টিগ্রিটিতে যাওয়া, আরো ডিপে যাওয়ার চেষ্টা কর। ঠিক আছে? যে আর মানে ধর আমি প্লটিং তোদেরকে শেখালাম, তোদেরকে আমি অনেকবার বলছি যে প্লটিং এর ভিতরে কিন্তু অনেকগুলো প্যারামিটার আছে যেগুলোকে চেঞ্জ করা যেতে পারে। ওগুলো চেঞ্জ চেঞ্জ করে তোরা একটু দেখার চেষ্টা কর। কেউ কিন্তু আমাকে কোনো আউটপুট দিসনি এখন পর্যন্ত। তো ওই সিরিয়াসনেসটা কিন্তু আমি দেখছি না। ঠিক আছে? আর ওটা না হওয়া মানে আম, তোরা এনজয় করবি না। এনজয় তো করবিই না, প্লাস তোরা শিখবিও না। ঠিক আছে? তো আমি অনেক সময় অনেক জিনিস ক্যাজুয়ালি বলে দিই, কিন্তু আমি চাই তোরা এটা কর, কারণ তোরা যদি না করিস তাহলে তোরা গ্রো করবি না। ঠিক আছে? আর সেকেন্ড থিং আমার যেটা মনে হয় যে, যেটা অস্মিতাও বললো যে কোডিংটা একটু কম হচ্ছে। এবার আমি এই কথাটাই কিন্তু তোদেরকে প্রথমে বলছিলাম যে মানে ইনিশিয়াল স্টেজে কোডিংটা বেশি করতে হবে। পরে না আমরা থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর উপরে বেশি সময় দিব, কোডিং এ কম সময় দিব। কারণ আমরা যখন বুঝে যাব না আমাদের কি করতে হবে, তখন করাটা কঠিন না। কিন্তু কোডিং শিখতে গেলে না ইনিশিয়াল স্টেজে একটু বেশি সময় দিতে হবে। তো ওই জিনিসটা একটু তোরা মিস করছিস। মানে তোরা তোদের ট্রেডিশনাল যে এডুকেশনটা আছে না, ওখান থেকে একটু বেরোনোর চেষ্টা কর। ঠিক আছে? একটু বেরোনোর চেষ্টা কর। দেখ, তোরা এনজয় করবি। ঠিক আছে? সেটা কোডিংই হোক বা অন্য লার্নিংই হোক, তোরা এনজয় করবি। তোরা মানে এইভাবে ভাবিস না যে স্কুলে কিভাবে পড়ানো হয় বা ইউটিউবে কিভাবে শেখানো হয়, না। ঠিক আছে? ওই রেফারেন্স গুলো ভুলে যা। আমি যখন তোদেরকে যেটা বলছি ওটা আগে করে দেখ। তোরা অ্যাটলিস্ট 1 মান্থ তোরা ফলো কর, তারপরে তোরা চেঞ্জেসটা নিজেই ফিল করতে পারবি। আর যখন চেঞ্জেসটা তোরা ফিল করবি না, তখন আমাকে আর তোদেরকে বলতে হবে না কিছু। তোরা মানে ফ্লোতে চলবি, তখন তোদেরকে আমাকে খুব বেশি বলতেও হবে না। আমি অল্প কথা বললেই তোরা বুঝে যাবি আমি কি চাচ্ছি। কিন্তু এই মুহূর্তে আমাদের মধ্যে যে কমিউনিকেশনটা, আমার মনে হয় অনেক গ্যাপ আছে। মানে আমি কোনটাকে তোদেরকে করতে বলছি আর তোরা কোনটাকে মানে অ্যাজ এ ম্যান্ডেটরি ভাবছিস, ওটার মধ্যে আমার মনে হয় খুব অনেক বড় গ্যাপ আছে। তো প্রত্যেকটা পয়েন্ট আমি যখন বলি, এক্সট্রা কথাগুলো বলি, ওটাকে না নোট করে রাখ, যাতে তোরা ওটা ফলো করতে পারিস। বা তোরা অ্যাটলিস্ট ক্লাসটা রিভাইজ কর। রেকর্ডিং তোদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, তোরা চাইলে ওটাকে 2x এ চালা, কোনো সমস্যা নেই। অনেক অনেক পোর্শন স্কিপ করে দেয়, কোনো সমস্যা নেই। কিন্তু ওই পোর্শন গুলো একটু শোনার চেষ্টা কর, যেই পোর্শন গুলো হয়তো তোরা শুনতে পারিস নাই। যেমন অনেকেরই অনেক সময় কি হয়, আম, তোরা নেটওয়ার্ক খারাপ চলছে, শুনতে পাচ্ছিস না। কিন্তু আমি এখনো ওই এভিডেন্সটা পাচ্ছি না যে তোরা নেটওয়ার্ক খারাপ হয়েছে কিন্তু রেকর্ডিং থেকে পড়ে নিচ্ছিস। এটা কিন্তু এখনো আমি এভিডেন্স পাইনি। কারণ আমি রেকর্ডিংস এর টাইমিং টাইমিং কিন্তু আমি দেখিনি যে ভিডিওস গুলো কে কতক্ষণ দেখছে বা কতটা শো হয়েছে। তো ওখান থেকে আমি এইটুকু আইডিয়া পেয়ে যাই যে কেউ দেখছে কিনা। ঠিক আছে? তো একটুখানি নিজের জন্য খা। ঠিক আছে? এখানে আমাকে খুশি করার কিছু নেই, এবং আমার মনে হয় তোরা তোদের ফ্যামিলিকে খুশি করার চেষ্টা করিসও না। কারণ এই মুহূর্তে আউটকামটা কিন্তু খুশি মানে এক্সপেক্টেড এটা না যে তোরা অন্যকে খুশি করবি। এই মুহূর্তে এক্সপেক্ট এটা করছি যে উইদিন নেক্সট 2 ইয়ার্স, মানে উইদিন তোদের 11 and 12 তোরা তোদের ডাইরেকশনটা খুঁজে পাবি, এবং তোদের কাছে এনাফ ম্যাটেরিয়াল থাকবে বা স্কিল থাকবে ওই ডাইরেকশনটাতে আরো বেশি স্কেল করার জন্য। ঠিক আছে? মানে তো যেই জিনিসটা তোরা হয়তো মানে কলেজে গিয়ে ফার্স্ট ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ারে শিখবি, আমি হয়তো তোদেরকে তার থেকে বেশি জিনিস 11 and 12 শেখানোর চেষ্টা করছি, বা অ্যাটলিস্ট ওই ডাইরেকশনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ঠিক আছে? তো ব্যাপারটাকে একটুখানি সিরিয়াসলি নে, এবং তোদেরও রিল্যাক্সিং টাইম পাবি। তোদের যখন এক্সাম হবে বা চাপ থাকবে, আমি তোদেরকে ওই টাইমটা দিব যে তোরা একটুখানি গ্যাপ দে বা একটুখানি স্লো চল। ঠিক আছে? আমি ওই আন্ডারস্ট্যান্ডিংটা তোদেরকে দিব, এবং তোরাও আমাকে ক্ল্যারিটি রাখিস যে কখন তোদের ওই গ্যাপটা দরকার। ঠিক আছে? মানে কমিউনিকেশনটা বেটার হওয়া দরকার, নইলে আমরা ওই ডিসিশন গুলো নিতে পারবো না। ঠিক আছে? আর হেজিটেশন করিস না। মানে এই মুহূর্তে আমার মনে হয় যদি হেজিটেশন করিস বা নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করিস, দুটোই। একটা হচ্ছে হেজিটেশন, যে আমাকে জিজ্ঞেস করতে তোদের মানে হেজিটেশন হচ্ছে। আরেকটা হচ্ছে যে তোরা কথাই বলতে চাচ্ছিস না, যে যদি কথা বললে আমি তোদেরকে কিছু কোশ্চেন করে নিই বা জাজ করি। ঠিক আছে? এই যে ব্যাপারগুলো, এইগুলো যেন তোদের মধ্যে না আসে এই মুহূর্তে। ঠিক আছে? আমরা ভীষণই একদম লার্নিং স্টেজ এটা। ঠিক আছে? আর এই মুহূর্তে আমি এইটুকু জানি, আমি যত কিছু তোদেরকে বোঝাচ্ছি তার 60 to 70% তোরা ব্রেনে ক্যাচ করতে পারবি না। কিন্তু 30%ও যদি ক্যাচ করিস, মানে ওভারঅল যে মোটিভেশনটা সেটাও যদি ব্রেনের মধ্যে নেওয়ার চেষ্টা করিস, অ্যাটলিস্ট তোরা তোদের
মোটিভেশনটা খুঁজে পাবি বা ডাইরেকশনটা খুঁজে পাবি যে তোকে কোথায় কতটুকু পরিশ্রম করা উচিত বা কোন ডাইরেকশনে তোকে পড়াশোনা করা উচিত, ওটা খুঁজে পাবি। ওই 30% যদি তোরা এই মুহূর্তে নিতে পারিস, আমার কাজ হয়ে যাবে। ঠিক আছে, কারণ এই মুহূর্তে আমি তোদেরকে ওই মোটিভেশনের দিকেই নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখনো আমি খুব বেশি থিওরিটিক্যাল বা খুব হার্ড কোডেড বা কোডিং টেস্টিং ওটার দিকে আমি যাওয়ার চেষ্টা করছি না। ঠিক আছে, আমার ওটা অবজেক্টিভ না। মানে জুলাইয়ে ছিল না, কিন্তু অগাস্টে একটু থাকবে। ঠিক আছে, তো অগাস্টে আমরা ডেফিনেটলি, যেটা এর আগে ক্লাসে ডিসকাস করছি, যে ডেফিনেটলি এই অগাস্টের বাই এন্ড তোরা একটা প্রজেক্ট, ইন্ডিভিজুয়াল প্রজেক্ট প্রেজেন্ট করবি, মানে একদম ইন্ডিপেন্ডেন্টলি। ঠিক আছে, তো ইফ পসিবল আমি তোদেরকে এটাও বলবো, ওপেন ইউসিআই ওয়েবসাইট অ্যান্ড চুজ ইউর টপিক। তোরা চুজ কর কোন টপিকটা, তোরা কোন টপিক, কোন ডেটা সেটে তোরা কাজ করতে চাস, কোন ধরনের ডেটা তোরা কাজ করতে চাস, তোরা চুজ কর। এবং ওই ডেটা সেটের উপরেই আমরা কাজ করব। কাজটা লিমিটেড হবে যতটা আমরা শিখছি, তার বেশি করতে পারলে খুবই ভালো, তার বেশি যদি না করিস আমার কিছু যায় আসে না। ঠিক আছে, কিন্তু আমরা যতটা করছি, যতটা শেখার চেষ্টা করছি, অতটুকু আমি ওই ডেটা সেট গুলোতে অ্যাপ্লাই করতে পারছি কিনা, এটাই আমার অবজেক্টিভ হবে। এটুকুতে কারো কোনো ডাউট, বা তোরা অ্যাগ্রি করছিস কিনা বল। অ্যাগ্রি। নবস্মিতা, প্রত্যয়ী? হ্যাঁ। দেখ, আমি আরো একটা জিনিস তোদেরকে বলছি। ইন ইন কেস তোদের যদি কারো মনে হয় যে এই ক্লাসটা তোদের জন্য ইম্পর্টেন্ট না, ঠিক আছে, এই ক্লাসে যা পড়ানো হচ্ছে শেখানো হচ্ছে সেটা তোদের মানে অবজেক্টিভে নেই, ঠিক আছে, বি ওপেন, তোরা লেফট করতে পারিস। ঠিক আছে, এতে কোনো সমস্যা নেই, এতে তোদেরও সময় বাঁচবে। ঠিক আছে, আমারও ধর কোনো, কি বলবো, ডিমোটিভেটেড ব্যাপার আসবে না। ঠিক আছে, মানে উইদাউট মোটিভেশন তোরা যদি ক্লাস কন্টিনিউ করিস, একটা সময় আমিও ডিমোটিভেটেড হয়ে যাব। ঠিক আছে, তো এটা যেন না, তোদের যদি ঠিক মনে হয়, মানে যেই অবজেক্টিভে আমি কাজ করছি, যদি অবজেক্টিভটার সাথে তোরা অ্যালাইন থাকিস, তাহলেই ক্লাসটাতে থাক। নইলে ইটস ওকে। মানে মানে এই ডাইরেকশনেই তোদের যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তো অন্য ডাইরেকশনে তোরা মানে অনেক ভালো করতে পারিস। ওকে, হ্যাঁ, বল, কে কি বলছিলি বল। অস্মিতা, এনি আদার পয়েন্টস? আমারও ওগুলোই মনে হয়। অস্মিতা, প্রত্যয়ী? আরো টাইম স্পেন্ড করতে হবে যেটা বললে। হুম। প্রত্যয়ী? হ্যাঁ স্যার, আরেকটু কোডিং এ ফোকাস করতে লাগবে। হুম। দেখ, কোডিংটা টুল, বুঝছিস, এই টুলটা ইউজ করতে শিখতে হবে। ঠিক আছে, কোডিংটাতে মাস্টারি আমি তোদেরকে চাচ্ছি না। ঠিক আছে, ওই অবজেক্টিভ নিয়ে আমি পড়াচ্ছিও না। তোরা দেখতে পাচ্ছিস আমি অনেক কিছু হয়তো জাম্প করছি বা অনেক কিছু হয়তো তোদের এক্সপ্লেন করছি না। আমি সময়ে সময়ে করে দিব, যখন যদি আমি এমন কিছু ইউজ করি যেটা তোদেরকে বলি নেই, আমি ওটাকে তখনই এক্সপ্লেন করে দেবো। কিন্তু কোডিংটা অবজেক্টিভ না। ঠিক আছে, কোডিংটা অ্যাজ এ টুলই আমি নিচ্ছি এই মুহূর্তে, আর আমরা লিমিটেড জিনিসই শিখছি। ঠিক আছে, সময়ের সাথে সাথে আমরা শিখবো। যখনই তোরা প্রজেক্ট করবি না, তোরা মানে মানে বাধ্য হয়ে যাবি কিছু কিছু জিনিস শেখার জন্য, কারণ ওই জিনিসটা না শিখলে তোরা মানে প্রজেক্টটা কমপ্লিট করতে পারবি না। ও ওই লার্নিংটা তোদের মনে থাকবে। ঠিক আছে, তো ওইভাবেই শিখ, কাজ করে করে শিখ, এটা বেটার। ঠিক আছে, তো কোডিংটা টুল হিসেবে নে, মানে যেটুকু আমি তোদেরকে দিচ্ছি ওইটুকু আগে আগে ভালো করে শেখ, পরেরটা পরে দেখবো। ঠিক আছে, ওই যে বললাম প্রজেক্ট ওয়াইজ শিখবো, বাট যেটুকু দিচ্ছি ওইটুকু শেখ, এটুকু রিকোয়ারমেন্ট। ঠিক আছে, আর আর কারো কোনো পয়েন্ট?
কমিউনিকেশনটা কি একটু বেটার এক্সপেক্ট করতে পারি নেক্সট ক্লাস থেকে? হ্যাঁ। সত্যিই অস্মিতা? হুম। হুম। হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, দেখ, হয়ে যাবে। আমি হোপফুল তোদের উপরে। জাস্ট তোরাও একটু নিজেকে বিশ্বাস কর, আর একটু সময়টা আম, কি বলবো, মানে সময়টা একটু বাঁচা, কোথাও একটা বাঁচা, এবং এখানে একটু ইউজ কর, ঠিক আছে? আর সবাই, আমি জানি না তোরা দেখতে জানিস কিনা, একটু নিজের মোবাইলের স্ক্রিন টাইমটা একটু দয়া করে চেক করিস আজকে, ঠিক আছে? ডেইলি স্ক্রিন টাইম। অস্মিতা, অস্মিতা, হুম অর্চিষ্মান, স্যার। ঠিক আছে? তোরা সবাই আমাকে স্ক্রিনশট পাঠাবি, বা ইভেন যদি স্ক্রিনশট না পাঠাস, এটা এবং না যে ভালো বা খারাপ প্রমাণ করার জন্য, জাস্ট টু রিয়েলাইজ যে তোরা মোবাইলে যে স্ক্রিন টাইমটা, মানে মোবাইলে যে টাইমটা স্পেন্ড করছিস, সেই টাইমের যদি আমার মনে হয় 50% টাইম তোরা বাঁচাতে পারিস, তোরা অনেক ভালো করবি। মানে এই কোর্সটা তোরা অনেক বেশি এক্সেল করতে পারবি, ঠিক আছে? ওই মোবাইলের টাইম থেকে তোরা 50% টাইম খালি আমাকে দিস, আর লাগবে না। বোঝা গেল? আর যদি তোরা ওকে থাকিস, ওপেন থাকিস, তাহলে আমাকে সবাই শেয়ার করবি নিজেদের স্ক্রিন টাইম, ঠিক আছে? প্রতি শুনতে পেলি তুই? হুম স্যার। ওকে, যা। মানে কারো কোনো কোশ্চেন না থাকলে আম, তোরা লেফট করতে পারিস, আর কোশ্চেন স্যার থাকলে বল। আমার বাবা একটু কথা বলতো। এখানেই নাকি আলাদা করে? আহ আলাদা করেই হতো। ঠিক আছে, হুম, আমাকে কল করতে বলিস। হুম। হুম। আর তুমি কি নোটবুকটা পাঠিয়ে দেবে? হ্যাঁ, আমি পাঠিয়ে দিচ্ছি, একটু দ্বারা আচ্ছা। পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। হুম। হ্যাঁ, এটাই আমাকে মনে করায়, ঠিক আছে? অনেক কিছু আমি ভুলে যেতে পারি, তো আমাকে মনে করে দিবি, আমি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিবো, বা যখন ফ্রি থাকবো পাঠিয়ে দিবো। আচ্ছা। ওকে। আর কিছু? অস্মিতা, অচ্যুষ্মান, না স্যার। অচ্যুষ্মান, না দাদা, আমি প্র্যাকটিস করে দেন কথা বলবো। ওকে। আর যদি কোথাও আটকাস আমাকে সঙ্গে সঙ্গে জানাস, আমি বলে দিব, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, চলো, গুড নাইট, সবাই নিজেদের খেয়াল রাখো।